हेलो बच्चों, कैसे हैं आप लोग। आपको मेरे চ্যানেল में बहुत बहुत स्वागत है। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর আবার ক্লাস নিয়ে চলে আসলাম। সো একটু লেট হয়ে গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট আশা করি আর লেট হবে না। সো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের বইয়ের 5 নম্বর অধ্যায় বা 5th চ্যাপ্টার, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সো ক্লাসটা শুরু করার আগে কয়েকটা কথা বলি। সো আজকে এই ক্লাসটা, এটা হচ্ছে বায়োলজির একটা চ্যাপ্টার, সেটা তো তোমরা জানো। তোমরা তো অবভিয়াসলি আমার চেয়ে অনেক স্মার্ট, তাই না? তোমরা অবভিয়াসলি এগুলো জানো। সো আজকে চ্যাপ্টারটা আমি যেটা দেখাবো, যে অ্যানিমেশনগুলো দেখাবো, সিমুলেশনগুলো দেখাবো, আই রিপিট, শুধুমাত্র ক্লাস 8-এ কেন, এসএসসি বা এইচএসসি তো বাংলাদেশের রেট থেকে এই টাইপের ফ্রিতে, একেবারে ফ্রি অফ কস্ট কেউ দেখায় না। সো একটু রেডি হয়ে নাও। আর যদি মানে এরকম চিল মুডে দেখতে থাকো, অবভিয়াসলি একটু সিরিয়াস মুডে দেখা শুরু করো, বিকজ আজকে আমরা গল্প করবো, মজা করবো, বাট তার পাশাপাশি একটু পড়বো এবং অনেক ইন্টারেস্টিং জিনিস দেখবো। সো আজকে আমরা কি কি পড়বো সেটা একটু দেখি। সো এটা হচ্ছে তোমাদের বইয়ের 8ম শ্রেণীর বা ক্লাস 8-এর যে বা জিএসসি পরীক্ষার্থীদের, অবভিয়াসলি জিএসসি এখন হবে না, সো জিএসসি পরীক্ষার্থী বলা উচিত না, বাট তারপরও মানে হয়ে গেছে। তো ধরো 10-এর যদি পরীক্ষা না, তারপরও বলবো এসএসসি পরীক্ষার্থী সবাই। যাই হোক, যেটা বলছিলাম, তো তোমাদের 5 নম্বর অধ্যায় সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই শব্দ দুটোর অর্থ তোমরা জানো? একটু চিন্তা করতো যে সমন্বয় এবং নিয়ন্ত্রণ শব্দ দুটোর অর্থ কি হতে পারে, ওই দুইটা চিন্তা করো। এর মধ্যে দেখে আসি যে আমরা আসলে কি পড়বো এই অধ্যায়। ও আচ্ছা, আমার পরিচয়টা বলে নিই। আমি প্রত্যেক ক্লাসের শুরুতেই দেখাই, বলি যে আমার পরিচয়, তারপরও কমেন্টে ভরাই ফেলা যে ভাই আপনার পরিচয় কি। না, একটা উল্টাপাল্টা লাইন মাথায় আসছিল, সো ওটা টিকটকের একটা লাইন মাথায় আসছে। আচ্ছা, যাই হোক, আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আবির মাহমুদ। আমি পড়াশোনা করছি, আমি তোমাদের মতো স্টুডেন্ট, একটু তোমাদের চেয়ে বড়, 7-8 বছরের বড় আমি তোমাদের চেয়ে। পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো আমার খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয়ের জন্য আসলে হয় না। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, আমার পেন কোথায়? ওকে, এই যে আমার পেন নিয়ে নিলাম। রেকর্ড কি ঠিকভাবে হচ্ছে? 2 জায়গায়, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিউম্যান ব্রেন নিয়ে দেখবো। হিউম্যান ব্রেন কি? এটা কি? এটা একটা সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের চেয়ে অনেক গুণ পাওয়ারফুল আমাদের হিউম্যান ব্রেন, সেটার ব্যাপারে জানো। আমাদের আল্লাহ আমাদের কত সুন্দর একটা জিনিস দিচ্ছে। দেখো, একটা সুপার কম্পিউটারের দাম বিলিয়ন ডলার। সো ওইটার চেয়েও বেশি পাওয়ারফুল হচ্ছে আমাদের ব্রেন, বাট আমরা এগুলো ইউজ করি না। ইউজ করেছি রিলস দেখে, টিকটক দেখে, ইউটিউব ভিডিও দেখে। যাই হোক, তারপর হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা জাস্ট তোমাদের ইন্টারেস্ট ফিল করানোর জন্য বলতেছি, তোমরা যাতে একটু এঙ্গেজিং ফিল করো এই জন্য বলতেছি। তাই মমির কথা সবাই জানো, তাই না? মিশরের পিরামিডের ভিতর যে মমিগুলো পাওয়া গেছে, সো ওই সময় ওই সভ্যতা আসলে হচ্ছে ব্রেনকে কোনো ইউজফুল জিনিস ধরা হইতো না। ধরো এরকম মমি করার সময় ভিতর থেকে অর্গানগুলো বের করে না হয়তো, ধরো হৃৎপিণ্ড, তারপর পেটের ভিতর থেকে, মাথার ভিতর থেকে সবগুলো বের করে দেওয়া হয়তো, বাট পেটের ভিতর থেকে তারপর হৃৎপিণ্ড, এগুলো হচ্ছে আলাদা আলাদা পাত্রে, ওইগুলোরও মমি করা হয়তো, বাট ব্রেনটাকে হচ্ছে কোনোভাবে বের করে ফেলে দেওয়া হয়তো। মানে ব্রেনকে কোনো হচ্ছে আসলে ইউজফুল জিনিস মনে করা হতো না, বা ইম্পর্টেন্ট জিনিস মনে করা হতো না। বাট এখন তো আমরা জানি যে ব্রেন হচ্ছে অনেক, মানে আমাদের সবকিছুর মেইন হচ্ছে ব্রেন। এই যে আমরা যেটা পড়বো সমন্বয় এবং নিয়ন্ত্রণ, এগুলো কে আসলে করে? সবগুলো আসলে ব্রেন করে, সেটাই আমরা জানবো আস্তে আস্তে। এরপর কি দেখবো আমরা এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে দেখবো হিউম্যান ব্রেন, একেবারে রিয়াল হিউম্যান ব্রেনের ক্রস সেকশন দেখবো। এই যে একেবারে কাটার প্রশ্ন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, পুরো হিউম্যান ব্রেন। তারপর হচ্ছে এই যে মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা কি বলে নালীর মতো থাকে বা যেটা থাকে, সো ওইটার ভিতর কি কি থাকে সেটা দেখবো। তারপর সবগুলোর ব্যাপারে দেখবো। তারপর হচ্ছে ফুল নার্ভাস সিস্টেমের একটা ছবি আছে। নার্ভাস সিস্টেম মানে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র হচ্ছে ব্রেন, তারপর সারা শরীরে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের নার্ভাস সিস্টেম গঠিত, সেটার ব্যাপারে আমরা জানবো। তারপর আর কি জানবো? আচ্ছা, এটা হচ্ছে একেবারে রিয়েল একটা হিউম্যান নার্ভাস সিস্টেমের ছবি, স্পাইনাল কর্ড এবং হিউম্যান ব্রেন, আর বাকি পার্টগুলো এরকম আছে। আচ্ছা, যাই হোক, ওগুলো সবগুলো দেখবো আস্তে আস্তে। তারপর হচ্ছে সিমুলেশন দেখবো। সিমুলেশন ব্যাপারটা কি? চলো, এই লিঙ্কটা কি ওপেন হবে? ওকে, লিঙ্কটা ওপেন হয়েছে, চলো দেখে আসি। ওকে, where is the simulation? ওকে, চলো, লোড হচ্ছে না কেন? এই যে দেখো, হিউম্যান ব্রেনের ক্রস সেকশন গুলো দেখবো আজকে আমরা। এরকম কাটাকাটি করে ক্রস সেকশন দেখবো, তারপর হচ্ছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখবো আমরা এখানে। অন্যগুলো লোড হচ্ছে না কেন? এই যে লোড হয়ে গেছে, একটু জুম আউট করি। ওকে, এই যে দেখো, প্রত্যেকটা পার্ট আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো, সবগুলো পার্টই আমরা আস্তে আস্তে দেখবো। তো চলো, এটা যে সময় ওই পার্টটা আসবে তখন দেখবো। ওকে, এরপরে কি আছে? এরপরে আমরা কি দেখবো? এরপর হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্রের মেইন যেই পার্টটা, নিউরনটা দেখবো।
এই যে নিউরনের ভিতরে কি আছে, নিউরনের স্ট্রাকচারটা পর্যন্ত আমরা দেখবো, তারপর আর কি দেখবো, আর তো হোল নার্ভাস সিস্টেম দেখবো। তো চলো শুরু করি। এরকম নার্ভাস সিস্টেমের আরো কয়েকটা ছবি আছে। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে সমন্বয় ব্যাপারটা কিরকম, সমন্বয় এবং নিয়ন্ত্রণ ব্যাপারটা কিরকম। সমন্বয় শব্দটার অর্থ একটু জানি, তারপর হচ্ছে আমরা মানে এটা ডিটেলসে যাই আসলে কি বললে। সমন্বয়, সমন্বয় দাঁড়ান আমি পেনের, সমন্বয় হলো মূলত বিভিন্ন কার্যবলকে এক সূত্রে গ্রথিত, সংযুক্ত এবং সুসংবদ্ধ করার প্রক্রিয়া। মানে আই এম 100% শিওর যে তোমরা এটার কিছুই বুঝো। সমন্বয় ব্যাপারটা কি আসলে বুঝো? ধরো একটা অফিসে বিভিন্ন ধরনের কাজ চলতেছে, তাই না? এখন ধরো একজন একটা কাজ করতেছে, যে কোনো একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো। একজন ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো, একজন হচ্ছে কাপড় সেলাই করতেছে, একজন কাপড় কাটতেছে। সো এগুলোর ভিতরে একটা সমন্বয় দরকার না, মানে একটা কানেকশন দরকার না? সেই কানেকশন, এই কানেকশনটাকে মানে সবগুলোকে সুসংবদ্ধভাবে সবকিছু করাই হচ্ছে সমন্বয়। তো সমন্বয় হচ্ছে বিভিন্ন কার্যবলীকে মানে বিভিন্ন কাজকে এক সূত্রে, একটা সূত্রে গ্রথিত মানে একটা সূত্রে গাঁথা এবং কি বলে সংযুক্ত, এবং মানে এক সূত্রে সংযুক্ত করা এবং সুসংবদ্ধ করার প্রক্রিয়া, মানে একবারে স্ট্রাকচার ওয়েটে কাজটা করার প্রক্রিয়া হচ্ছে সমন্বয়। এইখানে আমাদের সমন্বয়টা কেন লাগবে? এখানে তো আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এই টাইপের কিছু পড়তেছি না, আমরা ইন্ডাস্ট্রির ব্যাপারে কিছু পড়তেছি না, বাট সমন্বয়টা এখানে আমাদের কেন লাগবে? কারণ হচ্ছে আমাদের বডির ভিতরে কিন্তু অনেক কাজ চলতেছে। ধরো এইখানে কি হইতেছে, খাবার হজম হইতেছে, এখানে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস চিন্তা করতেছি। এখন ধরো ক্লাসের ভিতর তুমি চিন্তা করতেছো যে বিকালে খেলতে যাবা কোথায়, বা তুমি হচ্ছে কোন গেম খেলবা, পাবজি নাকি কি তোমরা খেলো, তারপর হচ্ছে এইসব উল্টাপাল্টা চিন্তা করতে হইতেছে এখানে। তারপর আরো কি বিভিন্ন জায়গায় তো প্রতিটা সেলের ভিতর কাজ হইতেছে। তারপর এইখানে ধরো তুমি নিঃশ্বাস নিতেছো, এই যে দূষিত বায়ু, পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ু বাংলাদেশে ঢাকা থেকে এরকম নিঃশ্বাস নিচ্ছ। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের অনবরত আপ ডাউন করতেছে, আপ ডাউন করতেছে। স্যার যখন ক্লাসে ঢুকে পড়া ধরার সময় তখন কিন্তু হৃৎপিণ্ড আপ ডাউন করে। এই যে এতগুলো কাজ চলতেছে, আরো কত কাজ চলতেছে ফুল বডিতে, এগুলোর ভিতরে একটা কি বলে সমন্বয় দরকার না, কোঅর্ডিনেশন দরকার না? এই জন্য হচ্ছে সমন্বয় জিনিসটা আমরা পড়বো, যে আমাদের বডির ভিতর কাজগুলো কিভাবে হয় এইটা বোঝার জন্য আমরা সমন্বয় জিনিসটা পড়বো। আই হোপ সমন্বয় জিনিসটা কেন পড়বো, এই কঠিন শব্দটা কেন পড়বো সেটা বুঝছো। এটা একটা বইয়ের সংজ্ঞা, মোস্ট প্রবাবলি 9-10 বই বা 8 বই থেকে নিয়েছিলাম। তোমাদের বইতে এত খারাপ ভাষায় মানে এরকম বাজে একটা সংজ্ঞা নাই। তারপর দিচ্ছে যাতে তোমরা একটু বুঝতে পারো। ওকে, এখন টেক্সট গুলো পড়ি, তারপর আস্তে আস্তে অ্যানিমেশন দিয়ে পিকচার দিয়ে বুঝাইতেছি। জীবদেহে শারীরবৃত্ত ক্রিয়া বিক্রিয়া অবিরাম ভাবে চলছে। একটু আগে যেটা বললাম যে আমাদের দেহে যে কোনো জীবদেহে, মানুষের উদাহরণ দিলাম, মানুষের দেহ বলো বা যে কোনো জীবদেহে বিভিন্ন শারীরবৃত্ত প্রক্রিয়া, ইনফ্যাক্ট গাছের ভিতরে বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলতেছে। সো জীবের বৃদ্ধি যে গাছের বৃদ্ধি ঘটে, তোমার বৃদ্ধি ঘটে, তুমি একসময় এতটুকু ছিল, তারপর বড় হয়ে গেছো এবং মনে করতেছো অনেক বড় হয়ে গেছো, বাবা মার চেয়ে বেশি বুঝো। তারপর হচ্ছে প্রজনন, বংশবৃদ্ধি তৈরি করি। তোমার দাদা ছিল, তারপর হচ্ছে এখান থেকে তোমার বাবা হয়েছে, তারপর হচ্ছে সেইখান থেকে তুমি হয়েছো, তোমার পরবর্তী প্রজন্ম তৈরি হবে। তারপর হচ্ছে বংশবিস্তার, প্রজনন বংশবিস্তার দেখে অনুভূতি গ্রহণ এবং প্রতিক্রিয়া। অনুভূতি গ্রহণ এবং প্রতিক্রিয়া কি? ধরো তোমার ফ্রেন্ড হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে গেলো, তোমার ঠাস করে একটা থাপ্পড় দিল, এটা হচ্ছে তুমি একটা অনুভূতি পাইলা। কি অনুভূতি? ব্যথার অনুভূতি পাইলা। তারপর হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে কি করবো? তুমি উঠে পড়ে আবার একটা থাপ্পড় দিবা, এটা হচ্ছে প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি জৈবিক কার্যাবলী ইত্যাদি। এই কাজগুলো জৈবিক কার্যাবলী না? ধরো নিঃশ্বাস নিচ্ছ, তারপর হচ্ছে বংশবৃদ্ধি, প্রজনন, এগুলো সবগুলো তো জৈবিক কার্যাবলী, তাই না? এগুলো সম্পাদনের জন্য সুনির্দিষ্ট তন্ত্র থাকে। কি এক একটা কাজ করার জন্য এক একটা তন্ত্র থাকে। শ্বসন তন্ত্র মানে শ্বাস গ্রহণ করার জন্য শ্বসন তন্ত্র, চিন্তা করার জন্য বা সমস্ত কাজ নিয়ন্ত্রণ করার জন্য স্নায়ুতন্ত্র, তারপর হচ্ছে মানে সারা শরীরে রক্ত প্রবাহিত করার জন্য রক্ত তন্ত্র। সো এই বিভিন্ন তন্ত্রগুলোর ভিতর এই যে বিভিন্ন তন্ত্র থাকে, এই যে এই কাজগুলো করার জন্য বিভিন্ন ধরনের তন্ত্র থাকে, এটা বুঝেছি। সো দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এই যে কাদের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সারা দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। মানে ব্যাপারটা বুঝো এখানে কি বলছে আসলে, যে আমাদের জীবদেহে বিভিন্ন ধরনের কাজ চলতেছে, অনবরত বিভিন্ন কাজ চলতেছে। সো এক একটা তন্ত্রে এক একটা কাজ চলতেছে। সো এই কাজগুলো সবগুলো কাজের ভিতর সমন্বয় করে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, এবং এই সবগুলো কাজ একত্রে মানে সুসংবদ্ধভাবে করার প্রক্রিয়াটা হচ্ছে সমন্বয়, এবং এই সমন্বয়টা আসলে করে কি? আমাদের স্নায়ুতন্ত্র বা আমাদের হিউম্যান ব্রেইন। আই হোপ এতটুকু তোমরা বুঝছো। ওকে, আচ্ছা এরপরে কি আছে দেখি। এরপর হচ্ছে উদ্ভিদীয় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেমন প্রজনন, মানে এটা হচ্ছে জীবদেহের কথা বলছে। তারপর হচ্ছে
দেহে, যেমন উদ্ভিদে প্রজনন, উদ্ভিদের প্রজনন থাকে, তারপর সুপ্ত অবস্থা, অঙ্কুরোদ্গম। সুপ্ত অবস্থা মানে বীজ যখন নিচে লাগা হয় সুপ্ত অবস্থা, তারপর অঙ্কুরোদ্গম, বীজ ফুলে যখন একটু উঠে, কুড়ির মতো উঠে, তারপর হচ্ছে বিপাক, বৃদ্ধি, চলন ইত্যাদি। এখন দেখা এখানে মনে হচ্ছে উদ্ভিদের চলন হয়, হ্যাঁ উদ্ভিদের চলন হয়, একটু পরে দেখাচ্ছি, এখানে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি যে উদ্ভিদের চলন হয়। সো ইত্যাদি সকল শারীরবৃত্তীয় ক্রিয়া চলতে থাকে অনবরত। সো এগুলোর ভিতরে আসলে সমন্বয় সাধন দরকার, বা এগুলো স্ট্রাকচার ওয়েতে নিয়ন্ত্রণ করা দরকার, এবং এই নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় থাকে সমন্বয়। এখন উদ্ভিদের তো ব্রেন নেই, এই কাজটা কিভাবে করে সেইটা আমরা দেখবো এখন। চলো, আচ্ছা একটা স্লাইড দুইবার আসছে, সরি একটা স্লাইড দুইবার আসছে। ওকে, এইটাই পরে আমি এতক্ষণ যেটা বলছিলাম সেইটাই বলছে যে প্রতিটি উদ্ভিদ কোষে এই শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। এই কারণে উদ্ভিদের জীবনে বিভিন্ন শারীরবৃত্তীয় কর্মকাণ্ডের সমন্বয় বা কোঅর্ডিনেশন অপরিহার্য। এই যে কোঅর্ডিনেশন অপরিহার্য, সমন্বয় না থাকলে উদ্ভিদ জীবনে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা যায়। যে কাজগুলো আসলে হইতেছে মানব দেহে বলো বা উদ্ভিদ দেহে বলো, যে কোনো দেহেই বলো বা জীব দেহের, ওভারঅল জীব দেহের কথা বলো, যে এই কাজগুলো যে হইতেছে এই কাজগুলোর ভিতরে একটা কোঅর্ডিনেশন দরকার, একটা স্ট্রাকচার সিস্টেম দরকার। সো এগুলো না থাকলে আসলে এই ব্যবস্থাটা টিকবে না বা থাকবে না। উদ্ভিদের বৃদ্ধি চলন বিভিন্ন শারীরিক কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল এবং জটিল। তারপরে একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে, এই জাস্ট জেনারেটিক কিছু লাইন লেখা, বই লাইনগুলো অ্যাড করে দিয়েছি জাস্ট। উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টিতে উদ্ভিদ উৎপাদিত বিভিন্ন বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাব হইতে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট, সরি আমি বলি একটু ওকে। সো উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদের উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাব হয়ে থাকে। বুঝাই দাঁড়ো, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ বা উদ্ভিদের যে কাজগুলো হয় এই কাজগুলো মানে ইত্যাদি কাজগুলো উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক ক্রিয়ার প্রভাব হয়। মানে মানুষের শরীরের কাজগুলো নিয়ন্ত্রণ করে আমাদের হিউম্যান ব্রেন, তাই না? বাট উদ্ভিদ দেহে কাজগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়? উদ্ভিদের তো ব্রেন নেই, আলাদা করে ব্রেন নেই। সো উদ্ভিদের এই কাজগুলো নিয়ন্ত্রিত হয় উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। মানে উদ্ভিদ দিয়ে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় বা রাসায়নিক পদার্থ উৎপাদিত হয়, ওইগুলোর মাধ্যমে আসলে এই কাজগুলো সুসংবদ্ধভাবে সংগঠিত হয়ে থাকে বা এই সমন্বয় কাজটা হয়ে থাকে। মানুষের দেহে সমন্বয় কিভাবে হয়? ব্রেনের মাধ্যমে না? ব্রেন সবকিছু নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের তো ব্রেন নেই। এটা কিভাবে নিয়ন্ত্রিত হবে? উদ্ভিদ দিয়ে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় বা এক ধরনের রাসায়নিক পদার্থ উৎপাদিত হয়, ওইটার মাধ্যমে আসলে এই যে সমন্বয়টা এটা ঘটে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থ থেকে ফাইটো হরমোন বলা হয়ে থাকে। উদ্ভিদের এই কাজগুলো যে নিয়ন্ত্রণ করে এই জিনিসগুলোকে বা এই রাসায়নিক পদার্থগুলোকে বলা হয়ে থাকে ফাইটো হরমোন। আই হোপ এইটা বুঝছো, যে এই কাজগুলো যে সমন্বয় করে তাদেরকে বলা হয় থাকে ফাইটো হরমোন। কয় মিনিট হয়েছে রেকর্ডিং দেখি? ও 12 মিনিট এক নাগার কথা বলতেছি। আমার তো আমার কাছে অনেক বাড়ছে, বলা বানাকে বলতে যে ভাই আপনি এতবার কেন দেখলেন? যাই হোক, এরপর কি আছে দেখি, চলো। সো ফাইটো হরমোন পদার্থ থেকে ফাইটো হরমোন বলে। ওকে, এটাই আগের স্লাইডে আসছে। এখন হচ্ছে ফাইটো হরমোন কাকে বলে, এইটা যদি বলা হয় থাকে যে ফাইটো হরমোন কাকে বলে, এটা প্রশ্নটা যদি আসে তখন কি লিখবা? তখন যেটা লিখবা যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদে উৎপন্ন হয়, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজগুলো নিয়ন্ত্রণ করে, তাদেরকে হরমোন বা প্রাণরস বলে। উদ্ভিদের ক্ষেত্রে ফাইটো হরমোন বলা হয় থাকে। মানে যেই রাসায়নিক পদার্থগুলোর প্রভাবে, রাসায়নিক পদার্থগুলোর কারণে উদ্ভিদ দেহে যে কাজগুলো সেগুলো হচ্ছে নিয়ন্ত্রিত হয় বা সুসংবদ্ধভাবে সংগঠিত হয়। যে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ হয় যেই যেই রাসায়নিক পদার্থগুলোর মাধ্যমে, সেগুলোকে বলা হয় থাকে হরমোন। এবং উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় থাকে ফাইটো হরমোন। উদ্ভিদের ক্ষেত্রে কি বলা হয় থাকে? ফাইটো হরমোন। এখন দেখো, মানুষের দেহে যে কাজগুলো নিয়ন্ত্রিত হয়, মানে মানুষের দেহে যে বিভিন্ন কাজগুলো হইতেছে এগুলো নিয়ন্ত্রিত হয় ব্রেনের মাধ্যমে। বাট মানুষের দেহেও কিন্তু হরমোন আছে, এগুলোর মাধ্যমে অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। মানে হরমোন এবং ব্রেন দুইটা আসলে একত্রে মানুষের দেহের কাজগুলো নিয়ন্ত্রিত করে। বাট উদ্ভিদ দেহে কিন্তু ব্রেন নাই, সো উদ্ভিদ দেহের এই কাজগুলো নিয়ন্ত্রিত হয় শুধুমাত্র হরমোনের মাধ্যমে। এটা একটু মাথায় রাখবা যে মানুষের দেহের ক্ষেত্রে এই কাজগুলো, যে কাজগুলো শারীরবৃত্তীয় কাজগুলো বা বিভিন্ন অঙ্গতন্ত্রের কাজগুলো বা সমন্বয় সাধন, এগুলো নিয়ন্ত্রিত হয় ব্রেনের মাধ্যমে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ নিয়ন্ত্রিত হয় আসলে মানে ব্রেন, তারপর হচ্ছে হরমোন। মানুষের দেহেও তো বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, তোমরা তো অবভিয়াসলি শুনছো বিভিন্ন হরমোনের কথা, ইনসুলিন, তারপর হচ্ছে অক্সিটোসিন, ডোপামিন, এই টাইপের হরমোনের কথা শুনছো। যখন খুব বেশি খুশি লাগে তখন ডোপামিন রিলিজ হয়। বলে না যে কি জন্য, যে বিভিন্ন ধরনের আনন্দের সংবাদ হলে যে ডোপামিন রিলিজ হয় আমাদের ব্রেন থেকে, এখন ডোপামিন রিলিজ হইতেছে। সো এই ধরনের বিভিন্ন ধরনের হরমোন মানুষের দেহ আছে, বাট উদ্ভিদ দেহে মেইনলি, মানে উদ্ভিদের নিয়ন্ত্রণগুলো, বিভিন্ন কাজের নিয়ন্ত্রণ মেইনলি করে থাকে এই হরমোনের মাধ্যমে, যেগুলোকে বলা হয় থাকে ফাইটো হরমোন। কারণ উদ্ভিদের ব্রেন নেই, মাথা মাথা। আচ্ছা, এরপর কি আছে?
হরমোনের কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে, যে হরমোন কাকে বলে এটা যদি লেখে, এটা হরমোনের সংজ্ঞাটা মোস্ট প্রবলি তোমাদের বইতে নাই, এটা হচ্ছে আমি এসএসসির বই থেকে নিয়েছি। যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয় দূরবর্তী স্থানের কোষ বা কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় থাকে হরমোন। সেটাকে বলা হয় থাকে হরমোন। দেখো থাইরয়েড হরমোন এক জায়গায় নিঃসৃত হয়। সো এই থাইরয়েড হরমোনের বিষয়ে ধারণা না থাকে, এটা মাথায় নেওয়ার দরকার। ধর একটা হরমোন, উদ্ভিদের একটা হরমোন, যেটা হচ্ছে মানুষের দেহে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বা সুগার লেভেল নিয়ন্ত্রণ করে। সো এই হরমোনটা তো এক জায়গায় উৎপাদিত হয়, তাই না? কিন্তু এটার কাজটা কোন জায়গায়? শরীরের প্রত্যেকটা কোষে তো কাজ, তাই না? বাকি যে কোষগুলো, আজান দিচ্ছে একটু ব্রেক, ওকে সরি, আজান শুরু। তো যেটা বলছিলাম, যে রাসায়নিক বস্তুটা উদ্ভিদ কোষ উৎপন্ন এবং উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে, মানে উৎপত্তি যে স্থানে উৎপত্তি হয়, ধরো এক জায়গায় উৎপত্তি হয়েছে, পুরো শরীরের কাজ করে। সো এক জায়গায় উৎপত্তি হয়, দূরবর্তী স্থানে বাহিত হয়। এক জায়গায় যদি উৎপত্তি হয়, সো পুরো শরীরে যাওয়ার জন্য দূরবর্তী স্থানে বাহিত হওয়া লাগে না, মানে দূরবর্তী স্থানে যাওয়া লাগে, সেটাই বলছে যে রাসায়নিক বস্তুটি কোষ উৎপন্ন এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয় দূরবর্তী স্থানের কোষ বা কোষপুঞ্জ মানে কি? অনেকগুলো কোষ গুচ্ছ একসাথে, সেটাকে বলা হয় কোষপুঞ্জ, যেটাকে আমরা মাসল বলি বা টিস্যু বলে থাকি। যেটাকে বিভিন্ন ধরনের টিস্যু আছে, সেটা তোমরা এসএসসি তে জানবা। সো কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে হরমোন। উদ্ভিদের ক্ষেত্রে যেটাকে বলা হয় থাকে ফাইটোহরমোন। উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপন্ন করতে পারে। যেহেতু উদ্ভিদের ব্রেন নেই, তার মানে প্রতিটা কোষই হরমোন উৎপন্ন করতে পারে। মানে এইভাবে চিন্তা করবো, আমি জাস্ট বলছি না যে উদ্ভিদের প্রতিটা কোষই ব্রেন। সো উদ্ভিদের প্রতিটি কোষই হচ্ছে হরমোন উৎপন্ন করতে পারে। এরা কোনো পুষ্টিদ্রব্য নয়, তবে ক্ষুদ্র মাত্রা উৎপন্ন উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। যে এই হরমোন, এটা কিন্তু কোনো পুষ্টিদ্রব্য নয় যে এটা খাইলে উন্নতি হয় বা বাইরে থেকে নিলে উন্নতি হয়। হ্যাঁ, বিভিন্ন কারণে বাইরে থেকে হয়তো নেওয়া লাগতে পারে, বাট এটা কোনো পুষ্টিদ্রব্য নয়। সো উদ্ভিদের প্রতিটি কোষে হরমোন উৎপন্ন করে, এটা কোনো পুষ্টিদ্রব্য নয়, তবে ক্ষুদ্র মাত্রায়, মানে খুব অল্প মাত্রায় উৎপন্ন হয়, বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। মানুষের ক্ষেত্রে দুঃখ, কষ্ট, বেদনা সবকিছু নিয়ন্ত্রণ করে এটা, সবকিছু না, অনেকগুলো নিয়ন্ত্রণ করে এটা। তারপর হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে তো এভরিথিং, সবকিছু এটা নিয়ন্ত্রণ করে। ওকে, এই একই স্লাইড এতবার কেন আসছে? ওকে, উদ্ভিদের কিছু হরমোনের উদাহরণ দেওয়া আছে: অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। সবগুলোর ব্যাপারে আস্তে আস্তে আমরা জানবো। তো উদ্ভিদের ক্ষেত্রে হরমোনগুলোকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে বৃদ্ধিবর্ধক হরমোন আর একটা হচ্ছে বৃদ্ধিরোধক হরমোন। বৃদ্ধিবর্ধক হরমোন কোনগুলো? যেগুলো উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, মানে উদ্ভিদের বৃদ্ধিকে বাড়ায় বা উদ্ভিদের বৃদ্ধি ঘটানোর জন্য দায়ী, সেগুলোকে বৃদ্ধিবর্ধক হরমোন বলা হয় থাকে। আর বৃদ্ধিরোধক হরমোন হচ্ছে উদ্ভিদের গ্রোথটাকে থামাই দিতে চাই, এটাকে বৃদ্ধিরোধক, মানে জাস্ট এটা জেনারেল সেন্স বললাম। তো বৃদ্ধিবর্ধক হরমোনগুলো কি? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এবং বৃদ্ধিরোধক হরমোনগুলো হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। এখানে খুব একটা বেশি বলার কিছু না। ওকে, এখন হচ্ছে প্রত্যেকটা হরমোনের ব্যাপারে আলাদা আলাদা বলছি। সো প্রথম যে হরমোনটা সেটা হচ্ছে অক্সিন। এটা হচ্ছে চার্লস ডারউইন আবিষ্কার করেছেন, যে বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন হচ্ছে প্রথম এই হরমোন আবিষ্কার করেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, বায়োলজির ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? বায়োলজির ক্ষেত্রে ব্যাপারগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, মানে মাথায় মেমোরাইজ করতে হবে। ধরো তুমি একটা জিনিস বুঝলা, যে আমি বুঝাই দিলাম হরমোন এইটা, বাট এখন তোমার মাথায় রাখতে হবে। সো মুখস্থ বিদ্যা যাদের ভালো, তারা অবভিয়াসলি বায়োলজিতে ভালো করবা। সো মুখস্থ বিদ্যাটাকে কাজে লাগাও, যেহেতু যাদের মেডিকেল টার্গেট, এই জায়গা থেকে যদি এটা মানে ক্লিয়ার করে রাখো, মাথায় রাখো, সো ওই সময় গিয়ে আর চাপ পড়বে না। আমি এটা অনেক আগে থেকে বলে আসছি। তো চার্লস ডারউইন এই হরমোন আবিষ্কার করেন, অক্সিন। এই যে চার্লস ডারউইনের ছবি, একজন, এই যে কই গেল, এই যে চার্লস ডারউইনের ছবি। তারপর হচ্ছে এই একই অ্যানিমেশন 12 আসছে, সরি আমি খুব তাড়াহুড়ো করে ডিজাইন করছি স্লাইডটা, দ্যাটস এরকম হয়েছে। তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো বাঁকাভাবে একদিকে লাগে, তখন ভ্রূণ মুকুল আবরণী আলো উৎসের দিকে বেঁকে যায়, অথচ অন্ধকারে এটি খারাপভাবে বৃদ্ধি পায়। অনেকে এটা বুঝে নেয়। সো ভ্রূণ মুকুল এইটা কি? এটা হচ্ছে ভ্রূণ মুকুল। সেই ভ্রূণ মুকুলের উপর যে একটা আবরণ থাকে, এটাকে বলা হয় থাকে ভ্রূণ মুকুল আবরণী। সো ভ্রূণ মুকুল আবরণী, এই ভ্রূণ মুকুল আবরণীর উপর আলোর প্রভাব আছে, একটা আলোর প্রভাব লক্ষ্য করেন। কিরকম? যখন আলো বাঁকাভাবে একদিকে লাগে, মানে শুধুমাত্র যখন একদিকে লাগে, তখন এটা একদিকে এইভাবে বেঁকে যায়, আবার যখন ওই দিকে লাগে তখন ওইভাবে বেঁকে যায়, কিন্তু অন্ধকারে এটা হচ্ছে খারাপভাবে বৃদ্ধি পায়। উনি এটা লক্ষ্য করেন সর্বপ্রথম। এই যে চার্লস ডারউইন যে কি বলে অক্সিন হরমোনটা আবিষ্কার করেন, উনি এইভাবে লক্ষ্য করেন। ব্যাপারটা আসলে এইভাবে ঘটে, উনি এইভাবে লক্ষ্য করেন। এই যে উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন, উনি হচ্ছে অক্সিন আবিষ্কার করেন। এখন ব্যাপারটা কিরকম একটু দেখি। এই যে দেখো, এইভাবে আলোর দিকে বেঁকে যায়। এটা কিন্তু শুধুমাত্র মানে উনি লক্ষ্য করছে শুধুমাত্র ভ্রূণ মুকুল আবরণের উপর, বাট ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এইটা ঘটে, মানে যেই একদিকে আলো পড়লে ওই দিকে ও বেঁকে যায়। দেখে আমি তার উদাহরণ আছে, আরো উদাহরণ আছে, দেখে কোথায় গেল,
এই যে দেখো, এইটা হচ্ছে আমি একেবারে প্র্যাকটিক্যালি প্রথম খেয়াল করছি, মানে আমি এইটা তো পড়ে এসেছিলাম, বাট জানোই তো বাংলাদেশ এডুকেশন সিস্টেম, আমি মফস্বল একটা স্কুলে পড়ছিলাম ওই সময়, তো ওইখানে আসলে খুব ভালো করে পড়ানো হয়নি, আমি জানিও না যে এগুলো আসলে ঘটে। পরে আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে যখন হচ্ছি তখন হচ্ছে আমার বাসার বারান্দা, বরিশালে বাসা ছিল তখন, সো বাসার বারান্দায় হচ্ছে এরকম মিন্ট বা পুদিনা গাছ ছিল অনেকগুলো, আমি চা খাই, প্রচুর চা খাই আমি দিনে, অনেক চা খাই, সো এই জন্য হচ্ছে লাগাই নিয়েছিলাম গাছ। তো হঠাৎ করে দেখি যে মানে যেই দিকে মানে বেলকনিতে একদিকে আলো পড়ে অবভিয়াসলি, সো ওই আলোর দিকে এইরকম একেবারে বাঁকা হয়ে গেছে। তারপরে আমি রিসার্চ করে বুঝলাম যে আসলে এটা এইভাবে ঘটে। তো দেখো, আলোর দিকে একদিকে বেঁকে যায়, আলোর দিকে একদিকে বেঁকে যায়, আলোর দিকে একদিকে বেঁকে যায়। এটা কেন ঘটে? এইখানে হচ্ছে এইটা ঘটে হচ্ছে অক্সিন নামক হরমোনের প্রভাবে। এখন ব্যাপারটা কিভাবে ঘটে দেখো, ওইটার অক্সিনের সাথে আলো হচ্ছে মানে একেবারে খুব কি বলে শত্রুতার একটা সম্পর্ক, মানে আলো যেই দিকে থাকে ও বিপরীত দিকে চলে যায়, মানে আলো যেই দিকে থাকবে, আলো থাকলে ও বিপরীত দিকে বা আলো থেকে দূরে সরে যেতে চায়। তো দেখো, যখন এই দিকে আলো পড়তেছে, আলোটা কিন্তু এই দিক থেকে আসতেছে, তখন এই দিকে বেশি আলো পড়তেছে না, বাট এই দিকে ধরো আমি এই দিক এটা দিয়ে বুঝি, এই দিক থেকে আলো আসতেছে, ধরো আলো আসতেছে এই দিক থেকে। সো দেখো এই পাশটায় কিন্তু আলো বেশি পড়তেছে বা আলো পাইতেছে, তো অক্সিন কি করবে, ওই পাশে চলে যাবে। তো অক্সিন যখন এই সাইডটায় বেশি থাকবে, অক্সিজেন যখন এই সাইডটায় বেশি থাকবে, এবং অক্সিন কি একটা বৃদ্ধিবর্ধক হরমোন, মানে এই উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, বেশি পরিমাণ বৃদ্ধি ঘটায়। তো এই দিকে যখন বেশি থাকবে তখন বৃদ্ধিটা এইদিকে ঘটবে না। এখন দেখো এই দিকের বৃদ্ধি, এই সাইডের বৃদ্ধি যদি কমে যায় এবং এই সাইডের বৃদ্ধি যদি বেড়ে যায়, তখন বাঁকা হয়ে যাবে। ধরো এরকম একটা গাছ আছে, এই যে গাছের জাস্ট একটা ক্রস সেকশন দেখতেছি আমরা, ছোট একটা অংশ দেখতেছি। এই দিক থেকে আলো পড়লে কি হবে, অক্সিনটা এই দিকে চলে যাবে, সো এই সাইডটায় অক্সিনটা বেশি থাকবে এবং এই সাইডে অক্সিনটা কম থাকবে। সো এখানে কি হবে, এটার বৃদ্ধিটা কম হবে, বাট এটার বৃদ্ধিটা বেশি হবে। তবে এখন এইটা যদি এই দিকে বেশি চেপে যায় এবং এইটা যদি বৃদ্ধি পায়, তখন কি হবে, এটা এই দিকে বাঁকা হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না, এরকম হয়ে যাওয়ার কথা। বুঝছো? আই হোপ তোমরা বুঝছো, একটু চিন্তা করো তাহলে বুঝবে এটা। তারপরে অক্সিজেনের কয়েকটা কি বলে বৈশিষ্ট্য লেখা আছে, সেটা একটু বুঝতে হবে। যে বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে ভ্রূণ মুকুলাবনের অগ্রভাগে অবস্থিত এক ধরনের রাসায়নিক পদার্থ এর জন্য দায়ী। এই পদার্থটিকে বলা হয় থাকে অক্সিন হরমোন। একটু আগে যেটা বুঝাইলাম, অক্সিন প্রয়োগ করা হলে শাখা কলমে মূল গজায় এবং অকালে ঝরে পড়া বন্ধ হয় এবং বীজহীন ফল উৎপাদনের ব্যবহার রয়েছে। প্রত্যেকটা হরমোনের কয়েকটা ব্যবহার আছে, একটু মেমোরাইজ করে নেবা, তাহলে হচ্ছে আসলে আর মানে প্যারা খাবানা পরীক্ষা হলে গিয়ে যদি বলে যে অক্সিজেনের বৈশিষ্ট্যগুলো লেখো, তখন হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিয়ে আসবে, এই যে এই বৈশিষ্ট্যগুলো লিখে দিয়ে আসবে। আই রিপিট, মুখস্থ করবা না, মানে কোনো কিছু একেবারে অন্ধভাবে মুখস্থ করবা না, প্রথমে বুঝবা ব্যাপারটা কি হয়েছে, তারপর মুখস্থ করবা। ওকে, এরপর কি আছে, এরপর হচ্ছে জিবেরেলিন, GIBBERELLIN, অনেক জায়গায় বাংলা উচ্চারণটা জিবেরেলিন লেখছে, মোস্ট প্রবাবলি ক্লাস 9 এর বইতে জিবেরেলিন লেখা। যাই হোক, জিবেরেলিন কি, অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের পাকা বীজে থাকে, তবে চারা গাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে থাকে। অধিকাংশ জিবেরেলিন হচ্ছে উদ্ভিদের পাকা বীজে থাকে, তবে হচ্ছে চারা গাছ, বীজপত্র এবং পত্র মানে হচ্ছে পাতার বর্ধিষ্ণু অঞ্চল, মানে যে মাথা যেই জায়গায় পাতাটা বৃদ্ধি পায়, যেটা ছবিগুলো দেখালাম এখানে তো ছিল না। হ্যাঁ, এই যে পত্রের বর্ধিষ্ণু অঞ্চল, এই জায়গায় পত্রের বর্ধিষ্ণু অঞ্চল দেখা যায়। আজকে আমি কম হবে, আমার দম কিন্তু অনেক বাড়ছে। সরি, জিবেরেলিনে আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বেড়ে যায়, যার কারণে উদ্ভিদের কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। পর্বমধ্যগুলো এইটা হচ্ছে পর্বসন্ধি, আর এগুলো হচ্ছে পর্বমধ্য। সো পর্বমধ্যগুলো এর প্রভাব উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বেড়ে যায়, যার কারণে উদ্ভিদের কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। এই জন্য খাটো উদ্ভিদ এটা প্রয়োগ করা হয়, তাহলে উদ্ভিদটি ওই উদ্ভিদ থেকে মানে অন্য যে কোনো উদ্ভিদ থেকে খুব দ্রুত বৃদ্ধি পায় বা খুব দ্রুত লম্বা হয়। তারপর হচ্ছে ফুল ফোটাতে বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে। বীজের সুপ্তাবস্থা কি, ধরো তুমি একটা বীজ রোপণ করলা, তারপর ওইখান থেকে তো অঙ্কুর বের হবে, যেটাকে অঙ্কুরোদ্গম বলা হয় থাকে। সেটার মাঝামাঝি বীজ রোপণ এবং যে অঙ্কুরোদ্গমের মাঝামাঝি সময়টাকে কি বলা হয় থাকে, এই সময়টাকে বলা হয় সুপ্ত অবস্থা। সেই সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কমানো মানে কি, খুব তাড়াতাড়ি বীজ থেকে গাছ উৎপাদন বা চারা উৎপাদন। এই জন্য হচ্ছে বীজের সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদ্গমের কার্যকারিতা বাড়াতে এই জিবেরেলিন হরমোনটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে
ইথিলিন হচ্ছে হরমোনটা একটা গ্যাসীয় পদার্থ, এটি ফল পাকাতে সাহায্য করে। মানে এই হরমোনটা বাইরে থেকেও প্রয়োগ করা যায়, ইথিলিন ব্যবহার করে ফল পাকানো হয়। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায়। ইথিলিন চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ছড়া করে ত্বরান্বিত করে। জাস্ট কিছু সিম্পল বৈশিষ্ট্য লেখা যায়। কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা যায়। কৃত্রিম উপায়ে যে ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে নিরাপদ, মানে অনিরাপদ যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে ওই রকম না। এটা জাস্ট এটা একটা হরমোন, এটা বাইরে থেকে প্রয়োগ করা যায়, ভিতরে কোনো এটা নেই। তো এটা একটা গ্যাসীয় পদার্থ, বিভিন্ন সময় স্প্রে করে দেওয়া হয় ফল তাড়াতাড়ি পাকানোর জন্য। এরপর কি? এরপর হচ্ছে চলন। ওকে, এই অন্য হরমোন গুলো কোথায়? ইথিলিন পর্যন্তই আছে, তারা দেখি তো। হ্যাঁ, বইতে তো শুধুমাত্র ইথিলিন পদ্ধতি। আমাদের নতুন বইতে কি ইথিলিনের পরে কিছু ছিল? আচ্ছা, আমার কাছে বই নাই এখন। যাক, থাকলেও তো জাস্ট বৈশিষ্ট্যগুলোই লেখা আর কি আছে। এরপর হচ্ছে চলন। প্রথমে বলছিলাম যে তোমাদের মাথার ভিতর কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া উদ্ভিদের কিভাবে চলন হয়? উদ্ভিদ তো মানে সবসময় দেখা যায় যে এক জায়গায় স্থির আছে, উদ্ভিদের চলন হয় কিভাবে? উদ্ভিদের চলন হয় একটু আগে যেটা দেখালাম সেটাই তো এক ধরনের চলন। মানে উদ্ভিদ যে বাঁকা হয়ে যায়, ধরো আলোর দিকে বাঁকা হয়ে যায়, এটা তো এক ধরনের চলন। তো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টে বুঝেছে তোমাদের বইতে। এই যে দাঁড়াও, এখানে কি লেখা আছে একটু পড়ি তারপরে। উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ঘটে। এখানে অর্ড বলে একটু বুঝে। অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে হচ্ছে ভিতর থেকে, বা বহি উদ্দীপক মানে বাইরে থেকে যে উদ্দীপনাগুলো দেয়, যে উদ্ভিদে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ঘটে। একটু আগে যে একটা অক্সিনটা বললাম, এটা কি অভ্যন্তরীণ উদ্দীপক নাকি বহি উদ্দীপক? একটু ভিডিওটা থামো, তারপর চিন্তা করো তো, বলো তো। অভ্যন্তরীণ উদ্দীপক। অভ্যন্তরীণ উদ্দীপক কেন? কারণ হচ্ছে এটা উদ্দীপনাটা কিভাবে সৃষ্টি করছে? ভিতর থেকে সৃষ্টি করছে। বাট এই অভ্যন্তরীণ উদ্দীপকটার মানে ইনহ্যান্স করছে কে? এটা তৈরি করছে কে? আলো। সো এটা কিন্তু একটা বহি উদ্দীপক। ওকে, যদি এমসিকিউ আসে যে অক্সিন কি অভ্যন্তরীণ উদ্দীপক নাকি বহি উদ্দীপক, কি লিখবা? অবভিয়াসলি অভ্যন্তরীণ উদ্দীপক। আর আলো কি? উদ্ভিদের ক্ষেত্রে আলো কি অভ্যন্তরীণ উদ্দীপক নাকি বহি উদ্দীপক? বহি উদ্দীপক মানে বাইরে থেকে উদ্দীপনা সৃষ্টি করছে। তো কতগুলো চলন উদ্ভিদের বৃদ্ধিজনিত, আবার কিছু চলন অভ্যন্তরীণ এবং পারিপার্শ্বিক উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে। চলন যেভাবে হোক না কেন অবশ্যই কোনো না কোনো প্রভাবকের কারণে ঘটে থাকে। এটা বলছে যে চলন যেভাবেই হোক না কেন, মানে উদ্ভিদের চলন যেভাবেই হোক না কেন, এটা কোনো না কোনো প্রভাবক মানে কোন কারো না কারো কারণে হয়ে থাকে। উদ্ভিদের আলোর প্রতি সারা প্রদান করে যে চলন সম্পন্ন সেটাকে ফটোট্রপিক চলন বলে। একটু আগে যে চলনটার কথা বললাম, একটু আগে যে চলনটা দেখাইলাম বাঁক হয়ে যায়, এটাকে বলা হয় থাকে ফটোট্রপিক চলন। এটা হচ্ছে কিসের প্রভাব হয়ে থাকে? আলোর প্রভাব হয়ে থাকে, এবং এটাকে বলা হয় থাকে ফটোট্রপিক চলন। ভালো লাগতেছে পরে। ওকে, আর কিছু আছে? এই যে একটু আগে যে দেখালাম, এটা এক্সপেরিমেন্টে দেখাচ্ছে। এক্সপেরিমেন্ট দেখেছি, এক্সপেরিমেন্টে কিভাবে করতে পারো? তুমি এরকম কাঁচের একটা জার নিতে পারো। কাঁচের জার এরকম হয়তো পাবা না, তো বিভিন্ন ধরনের স্যালাইন আছে না, স্যালাইন। তো ধরো ছোট এরকম কাঁচের বোতলে যে স্যালাইন গুলো দেওয়া হয়, ওটা করো। সো ওই একটা বোতল সংগ্রহ করবা, মুখটা সহ সংগ্রহ করবা। ফার্মেসিতে গেলে চাইলে দিয়ে দেবে, বা অনেকের বাসায় থাকে। সো ওই বোতলটা কি করবো? ওই বোতলটার মুখটা কিন্তু হচ্ছে রাবারের। তো এটা খুব ইজিলি করা যায়। তো মুখটা যদি ছিদ্র করো কোনোভাবে, তখন হচ্ছে একটা মিন্ট বা পুদিনার থেকে এটা সব ভালোভাবে করতে পারবা। তারপর পেপারোমিয়া নামে যেন একটা কি আছে, ওইটা দিয়েও করতে পারো। পাশাপাশি ম্যাক্সিমাম গাছ দিয়ে হবে, বাট পুদিনাটা হচ্ছে বা মিন্টে এটার কি বলে আলোর প্রভাবটা বেশি, সো খুব ভালোভাবে লক্ষ্য করা যায় বা দেখা যায়। তো যখন তুমি এরকম রেখে দিবা, সেক্ষেত্রে কি হবে? এই যে আলোর দিকে, এই যে উদ্ভিদের কাণ্ড বা উপরের অংশ আলোর দিকে বেঁকে যাবে, এবং নিচের দিকের অংশ আলোক বিমুখী হবে, মানে উল্টো হবে। নিচের দিকের অংশ আলোক বিমুখী হবে। এটা তো আমরা দেখছি যে আলোর দিকে কেন বেঁকে যায়, অক্সিজেনের প্রভাবে। বাট এই যে মূলের দিকে বা শিকড়ে এটার উল্টা কাহিনী ঘটে। একটু আগে যেটা দেখলাম যে আলোর দিকে বেঁকে যায়, শিকড়ের ক্ষেত্রে উল্টা কাহিনী ঘটে। শিকড়ের ক্ষেত্রে এই যে এইরকম হয়, আলোর বিপরীত দিকে বেঁকে যায়। ওকে, আই হোপ তোমরা বুঝছো এটা। এই যে ছবি দেওয়া আছে। ওকে, এরপর হচ্ছে স্নায়ুতন্ত্র। এরপরে আমরা কি পড়বো সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। পানি নিয়ে আসি। ওকে, এরপর হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কোনটা? যেটা ধরো সারা দিন কাজ করে, সবসময় কাজ করে, বাট পরীক্ষার হলে গেলে কাজ করে না, ওইটাকে নার্ভাস সিস্টেম বলে। আচ্ছা, যাই হোক, মজা করছিলাম। সো স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের ব্রেন, তারপর হচ্ছে স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু, এটা কি বুঝাইতেছি। তারপর হচ্ছে সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই নার্ভগুলো নিয়ে একসাথে পুরো সিস্টেমটাকে বলা হয় থাকে স্নায়ুতন্ত্র। পুরো সিস্টেমটাকে কি বলা হয় থাকে? স্নায়ুতন্ত্র। সো সেইটার ব্যাপারে আমরা জানবো। তার আমাকে একটা মডেল দেয়। Where is the model?
ওকে, চলে এসেছি আমাদের মডেল। এই যে দেখো, হাই। একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসবে। ফার্স্ট স্যার, আমি যখন এইটে ছিলাম না, 9 10 তখন হচ্ছে ফার্স্ট স্যার ক্লাস দেখতাম। তখন উনি হচ্ছে একবার ক্লাসের ভিতর বলছিল যে মানে উনি একটা এসকেলেটর নিয়ে আসতেছিল ক্লাসে। তখন হচ্ছে এক স্টুডেন্ট কমেন্ট করছে লাইভে যে স্যার এটা কই পেলেন? বলে যে এক স্টুডেন্ট ছিল, ওর বাবা দিয়ে গেছে, বলছে যে স্যার হাড্ডি আপনার, কি নাম, হাড্ডি আমার, মাংস আপনার, এরকম বলে গেছে। তো হচ্ছে এই হাড্ডিগুলো রেখে দিছি না। আমি আবার অতটা এরকম না, স্টুডেন্টদের মারি না। এটা কে আসলে? হাই। আচ্ছা, যাই হোক, মজা করতেছিলাম। তো কি বলে, কি যেন বলতেছিলাম, আচ্ছা স্নায়ুতন্ত্রের ব্যাপারে বলতেছিলাম যে এই যে ধরো ব্রেনটা কি থাকে এটার ভিতরে, যে করোটিকা, এটার ভিতর হচ্ছে ব্রেনটা থাকে, এরকম একটা ব্রেন থাকে, ব্রেন। তারপর হচ্ছে এইটাকে মানে পুরো হয়। তারপর হচ্ছে এই যে মেরুদণ্ডটা, এই মেরুদণ্ডের ভিতরেতে স্পাইনাল কর্ড, এটার ভিতরে যে মেরুরজ্জু ওইটা থাকে, এই পুরো সিস্টেম। তারপর সারা দেহে ছড়িয়ে সেটা থাকে, নার্ভগুলো মিলে একসাথে, মানে একসাথে যে সিস্টেমটা তৈরি সেটাকে বলা হয় থাকে স্নায়ুতন্ত্র। তারপর অন্য একটা তন্ত্রের কথা চিন্তা করো, ধরো হৃৎপিণ্ড আপ ডাউন যেটা করে। সো এই যে হৃৎপিণ্ড বিভিন্ন সময় তোমাদের হার্টবিট বেড়ে যায়, ইউ নো হোয়াট আই মিন। তারপর হচ্ছে পুরো শরীরে রক্ত প্রবাহ যেটা হয়, নালী, শিরা, উপশিরা সবগুলো মিলে, শিরা, ধমনী সবগুলো মিলে রক্ত সংবহন তন্ত্র বলা হয় থাকে। আমরা পড়বো আজকে স্নায়ুতন্ত্রের ব্যাপারে, সেখানে জায়গা নিয়ে রাখেন। তো চলো স্নায়ুতন্ত্রের ব্যাপারে। পরীক্ষার সময় আমার স্নায়ুতন্ত্র এরকম, ব্রেন এরকম হয়। আজকে আমি বেশি চেয়েছি একটু। আচ্ছা, যাই হোক, চলো আমাদের স্নায়ুতন্ত্রে, টোটাল স্নায়ুতন্ত্রে আমাদের 100 বিলিয়নের বেশি নিউরন আছে। মানে স্নায়ুতন্ত্রের মেইন পার্ট কি? নিউরন। সো আমাদের পুরো স্নায়ুতন্ত্রে 100 বিলিয়নের বেশি নিউরন আছে। এগুলো একসাথে মিলে প্রতিদিন কাজ করতেছে। তোমাকে কিভাবে ভালো রাখা যায়, তোমাকে কি বলে, তোমার শরীরের কাজগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তারপর হচ্ছে ক্রিয়েটিভ চিন্তা কিভাবে করা যায়। অবশ্য তোমরা এখন ক্রিয়েটিভ চিন্তা করো না, উল্টাপাল্টা চিন্তা করো। আচ্ছা, স্নায়ুতন্ত্র। তো এখন বইয়ের টেক্সট গুলো পড়ি, তারপর আবার সিমুলেশন দেখাইতেছে যে বহুকোষী জীবের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বহুকোষী জীবের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিনিয়ত চলছে এবং অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড প্রতিনিয়ত চলছে। তারপর হাঁটা চলা, উঠা বসা, কথা বলা। এই যে আমি হাঁটা চলা করতেছি, স্টুডেন্ট বলে ভাই আপনি লাফান কেন? তো এই যে আমি লাফালাফি করতেছি, এটার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে আমি তোমাদের তো পড়াইতেছি না ভাই, প্রচুর মজা পাইতেছি, যে তোমাদের পড়ানোটাকে আমি ফিল করতেছি। অনেস্টলি স্পিকিং, দ্যাটস আমি লাফাচ্ছি। তো মেইন রিজন, তোমাদের পড়িয়ে খুব মজা পাচ্ছি, দ্যাটস আমি লাফাইতেছি। ওকে, তো হাঁটা চলা, উঠা বসা, কথা বলা, চিন্তা করা, যেটা তোমরা করো না, লেখাপড়া করা, যেটাও তোমরা করো না। তারপর হচ্ছে হাসি কান্না, হ্যাঁ হাসি কান্না দুইটাই আছে তোমাদের। কাজ করার জন্য দেহের বিভিন্ন অঙ্গ অংশ নেয়। তারপর কি লেখা আছে? এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করা বা এই কর্মকাণ্ডের সাথে সমন্বয় সাধনের জন্য অঙ্গগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে একটি সমন্বয় ব্যবস্থার প্রয়োজন হয়। স্নায়ুতন্ত্র দেহের এই কাজ পরিচালনা করে। স্নায়ুতন্ত্রটা হচ্ছে দেহের এই সমস্ত কাজ পরিচালনা করে, নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে। এটাই বইতে লেখা আছে, আর কিছু নাই। তারপর হচ্ছে যে তন্ত্রের সাথে যে স্নায়ুতন্ত্র কাকে বলা হয় থাকে, এটার সংজ্ঞাটা যদি দিতে চায় তখন বইয়ের এই লাইনটা লিখে দেবা, যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, উত্তেজনায় সাড়া দিয়ে। যে ধরো একটা নিউজ শুনলি সাথে সাথে মারোরে, এই উত্তেজনার কথা বলেনি এখানে, যে কোনো উত্তেজনার কথা। ওই যে ফ্রেন্ড ধরো তোমার মারছে, তুমি একটা থাপ্পড় দিলে, এটা তো উত্তেজনা টাইপ, তাই না? তারপর ধরো বললো যে ওই অন্য একটা কলেজ তোমার কলেজে মারছে বা তোমার স্কুলে মারছে, এই চলো সময় মিলে মারি, এইটাও তো এক ধরনের উত্তেজনা। তো যে তন্ত্রের সাথে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে, তাদের কাজে শৃঙ্খলা এবং শারীরবৃত্তীয় কাজ, বিভিন্ন শরীরের যে কাজগুলো নিয়ন্ত্রণ করে, তাদেরকে স্নায়ুতন্ত্র বলা হয় থাকে। তারপর স্নায়ুতন্ত্রের আরেকটা সংজ্ঞা দেওয়া আছে যে প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যবলী সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সারা দিয়ে উপযুক্ত প্রতিবেদন তৈরি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। এটা সিম্পল জেনারেটিক কথাবার্তা লেখা আছে, আর বলার কিছু নেই। ওকে, এই একই ছেলে বারবার আসতেছে কেন? ওকে, এখন হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ। স্নায়ুতন্ত্রে আমাদের এই যে নার্ভাস সিস্টেম, টোটাল নার্ভাস সিস্টেমটার প্রধান অংশ অবভিয়াসলি মস্তিষ্ক। আমাদের দেহের প্রধান অংশ মস্তিষ্ক, আবার মানে আমাদের দেহে ওটা যে পরিচালনা করে সেটা, পুলিশ আসছে বাইরে, আমাকে ধরতে আসছে নাকি? ওকে, স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক। এরপর কি লেখা আছে? মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দিয়ে গঠিত, এরা নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউরনের ব্যাপারে। নিউরন দিয়ে আমাদের মস্তিষ্ক বা নার্ভাস সিস্টেম হচ্ছে নিউরন দিয়ে গঠিত, অগণিত এই যে 100 বিলিয়ন নিউরন বা 100 বিলিয়নের বেশি নিউরন দিয়ে গঠিত।
স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলা হয় থাকে। নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। নিউরন হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ। এই যে এটা হচ্ছে নিউরন। নিউরনের একটা মানে অ্যানিমেশন দাও, অ্যানিমেশন না কার্টুন টাইপের ছবি দেওয়া আছে করে দেব। সো এই হচ্ছে টোটাল নার্ভাস সিস্টেম। এখন হচ্ছে আমরা নিউরন দেখো। এই ও হ্যাঁ কি অ্যানিমেশন, বাবা পুরো ছাপি অ্যানিমেশন, বাবা দেখি 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 দেখি, ওয়াও ওয়াও। এই এই অ্যানিমেশন আমি ইন্টারে বসে বানাইছিলাম, ওই স্লাইডের উপর কাজ করছি। মানে ইন্টারে বসে আমি যখন পড়ানো শুরু করছি তখন ইন্টারের শেষের দিকে, মোস্ট প্রবাবলি এডমিশনের সময়, এডমিশনের লাস্টের দিকে। ওকে, নিউরন, এই যে নিউরন, নিউরনের একটা পিকচার আর এটা হচ্ছে একটা 3D মডেল। নিউরন প্রধানত দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ। নিউরন হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এই যে নিউরনের দুইটা পার্ট, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এখন এই দুইটা পার্টের ব্যাপারে একটু জানি আসবো। ওকে, সো কোষ দেহ, এটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহের ব্যাপারে কি কি লেখা আছে? কোষ দেহ হচ্ছে নিউরনের প্রধান অংশ, এটা হচ্ছে নিউরনের প্রধান অংশ। কোষ দেহ বিভিন্ন আকৃতির হতে পারে, এটা এখানে বল দেওয়া আছে এরকম না, গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রকার, মানে স্টারের মতো এরকম হতে পারে। কোষ দেহ কোনো কোষ দেহ কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষ দেহটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, উপরে যে আবরণটা সেটাকে বলা হয় থাকে প্লাজমা মেমব্রেন। তারপর হচ্ছে ভিতরে যে সাইটোপ্লাজম এবং এই যে এটা নিউক্লিয়াস দিয়ে গঠিত। সাইটোপ্লাজমের ভিতর কি কি থাকে? সাইটোপ্লাজমের ভিতর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, গোলজি বস্তু থাকে, লাইসোজোম থাকে, চর্বি থাকে, গ্লাইকোজেন থাকে, রঞ্জক কণা সহ অসংখ্য নিঃসব দানা থাকে, এই জিনিসগুলো থাকে। সো কোষ অধ্যায় তো তোমরা এই জিনিসগুলো জানো, যে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, চর্বি, এগুলো কি কি এগুলো জানো, এগুলো এই চ্যাপ্টারে পড়ানো। এই কোষে সেন্ট্রিওল থাকে না, নিউরনে কিন্তু কোনো সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্য কোষের মতো বিভাজিত হয় না। এইটা কিন্তু একেবারে মেডিকেল এডমিশন পর্যন্ত আসে যে কোন কোষ কখনো বিভাজিত হয় না। এটা হচ্ছে এই যে স্নায়ু কোষ বা নিউরন কখনো বিভাজিত হয় না। তোমার বডিতে জন্মের সময় যেই কয়টা নিউরন ছিল, পরবর্তীতে মানে মৃত্যু পর্যন্ত ওই কয়টা নিউরন থাকে, নিউরন কখনো বিভাজিত হয় না। এখন বলতে পারো যে ভাইয়া ধরো যে আমার হাতে এরকম ধরো এখানে এই পর্যন্ত 10টা নিউরন আছে। এখন আমি মানে ছোটবেলায় তো আমার হাতে দুটুকু ছিল, তো এখান থেকে এত বড় হয়েছে, তো এখান থেকে এই জায়গায় কানেকশন লস হওয়ার কথা না, বড় হয়ে গেলে না, এটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, বাট এটা বিভাজিত হয়, নতুন কোষ তৈরি হয়। এটাও কাইন্ড অফ কোষ, এটাও কিন্তু এক ধরনের সেল বা কোষ। দেখো কোষের বৈশিষ্ট্যগুলো সব ম্যাক্সিমামই আছে, বাট এখানে সেন্ট্রিওল থাকে না, তাই এরা হচ্ছে অন্য কোষের মতো বা স্বাভাবিক দেহ কোষের মতো বিভাজিত হয় না। তারপর হচ্ছে প্রলম্বিত অংশ। এই যে অংশটাকে বলা হয় থাকে প্রলম্বিত অংশ। এই যে এইটা বলা হয় থাকে প্রলম্বিত অংশ। সরি, প্রলম্বিত অংশ শুধুমাত্র এইটা না, এই যে এইটা, এগুলো সব মানে এই কোষ দেহের বাইরে এই সবগুলো অংশকে বলা হয় থাকে প্রলম্বিত অংশ। সো প্রলম্বিত অংশের একটা পার্ট হচ্ছে ডেনড্রন, এগুলোকে বলা হয় থাকে ডেনড্রন। এই যে কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ, এই অংশগুলোকে বলা হয় থাকে ডেনড্রন। এই অংশগুলোকে কি বলা হয় থাকে? ডেনড্রন। ডেনড্রন থেকে যে শাখা বের হয়, ডেনড্রন থেকে আবার যে শাখা, ছোট ছোট শাখা বের হয়, সেগুলোকে বলা হয় থাকে ডেনড্রাইট। একটা নিউরনের ডেনড্রন সংখ্যা 0 থেকে, মানে কোনো নিউরনের ডেনড্রন সংখ্যা 0, ধরো একটাও ডেনড্রন না এরকম হতে পারে, আবার শতাধিক মানে 100-র বেশি পর্যন্ত হতে পারে। ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে। ধরো একটা নিউরন আরেকটা নিউরনের সাথে সংযোগ রক্ষা করে কিভাবে? এই নিউরন আরেকটা নিউরনের সাথে কানেকশন রক্ষা করে। সো আরেকটা নিউরন যখন সিগন্যালটা পাঠায়, এই ডেনড্রন বা ডেনড্রাইট গুলো এই সিগন্যালটাকে রিসিভ করে। এটাই বলছে যে ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে বা রিসিভ করে। একটু পরে আরো ভালোভাবে দেখে দিচ্ছে এটা, এখন জাস্ট বৈশিষ্ট্যগুলো দেখে। এরপর হচ্ছে প্রলম্বিত অংশের দ্বিতীয় পার্ট, যেটা হচ্ছে অ্যাক্সন। এইটাকে বলা হয় থাকে অ্যাক্সন। সো অ্যাক্সনের বৈশিষ্ট্যগুলো কি? কোষ থেকে উৎপন্ন বেশ লম্বা সুতার মতো তন্তুটির নাম হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন একটাই থাকে, এর চারদিকে পাতলা আবরণ। এই যে অ্যাক্সন যে সুতাটা, এই সুতাটার উপরে একটা পাতলা আবরণ আছে, একটা পাতলা আবরণ। এই আবরণটাকে বলা হয় থাকে নিউরিলেমা। এই যে পাতলা আবরণটাকে নিউরিলেমা বলা থাকে। নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে, এটাকে বলা হয় থাকে মায়োলিন। তো এটাকে যদি কাটো তাহলে দেখবে, এটা হচ্ছে অ্যাক্সন সুতাটা, তার উপরে একটা আবরণ থাকে, আবরণটার কাছে স্নেহ পদার্থের একটা আবরণ মায়োলিন। তার সবচাইতে উপরে যে আবরণটা থাকে সেটাকে বলা হয় থাকে নিউরিলেমা। আমার রেকর্ড হচ্ছে, এটা আশা করি বুঝছো। এই যে ভিতরে এই যে সুতাটা, এই তন্তুটা কি হচ্ছে? অ্যাক্সন। এবং অ্যাক্সনের সবচেয়ে উপরে যে আবরণ, এই আবরণটা হচ্ছে নিউরিলেমা। এবং অ্যাক্সন এবং নিউরিলেমার মাঝখানে যে একটা চর্বি বা স্নেহ পদার্থের স্তর থাকে, সেটাকে বলা হয় থাকে মায়োলিন। আই হোপ এটাও বুঝছো। তারপর হচ্ছে অ্যাকশনের শেষ মাথা, অ্যাকশন টার্মিনাল। এই যে অ্যাকশনের শেষ মাথা অ্যাকশন টার্মিনালে বিভক্ত হয়ে যায়। এই যে কতগুলো পার্টে বিভক্ত হয়ে যায়, এগুলোকে বলা হয় থাকে অ্যাকশন টার্মিনাল। এই টার্মিনাল গুলো দিয়ে সিনাপসের মাধ্যমে অন্য নিউরনের ডেনড্রাইটের স্নায়ু তাড়না গ্রহণ করে থাকে। সিনাপস কি? সিনাপস হচ্ছে ধরো এই একটা নিউরন, এই হচ্ছে অ্যাকশন টার্মিনাল।
এখন এই যে একটা নিউরন, এই নিউরন তো আরেকটা নিউরনের সাথে যুক্ত হবে, তাই না? এই নিউরন তো আরেকটা নিউরনের সাথে যুক্ত হবে, এই যে ডেনড্রাইট দিয়ে আরেকটা নিউরনের সাথে এরকম করে আবার যুক্ত হইলো, এরকম করে যুক্ত হইলো। সো এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলটাকে বলা হয় থেকে সিনাপস। এইটাই বলছে যে অ্যাক্সনের শেষ মাথা অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং এই টার্মিনাল গুলো দিয়ে সিনাপসের মাধ্যমে অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ুতরণা প্রেরণ করা হয়। সো এই যে প্রেরণ করা হয় আর গ্রহণ করা হয়, ব্যাপারটা কিরকম একটু বুঝে। এখানে কি বলছে, অ্যাকশন টার্মিনাল দিয়ে স্নায়ুতরণা প্রেরণ করা হয়, তার মানে সিগন্যালগুলো কিন্তু এইভাবে যায়, এই দিকে না, এই দিক দিয়ে এইদিকে না, সিগন্যালগুলো এই দিক দিয়ে এইভাবে আসে, সিগন্যালগুলো এই দিক দিয়ে এইভাবে আসে, এই দিক থেকে এইভাবে আসে। সো এই হচ্ছে কোষ দেহ, এগুলো হচ্ছে ডেনড্রাইট। সো এইখান থেকে দেখো এগুলো হচ্ছে অ্যাকশন টার্মিনাল, অ্যাকশন টার্মিনাল। ধরো এইখানে একটা কাহিনী ঘটছে বা ঘটনা ঘটছে, তুমি ধরো ব্যথা পাইছো, এই সিগন্যালটা কিভাবে অন্য জায়গায় যাবে, মস্তিষ্ক পর্যন্ত যাবে, এই দিক দিয়ে এইভাবে যাবে, মানে এইটা হচ্ছে অ্যাকশন কি, এই দিক দিয়ে এইভাবে যাবে, সিগন্যালটা এইদিকে আসলো, তারপর হচ্ছে অ্যাকশন টার্মিনালের মাধ্যমে ও কি করবে, এই যে সিনাপসের মাধ্যমে, এই যে সংযোগস্থলটার মাধ্যমে হচ্ছে অন্য একটা নিউরনের ডেনড্রাইটে এই ডেটাটা বা এই সিগন্যালটা প্রেরণ করবে। সো অন্য একটা নিউরনের ডেনড্রাইট কি করবে, ওই সিগন্যালটা রিসিভ করবে। এই জন্য বলা হয় থাকে কি অ্যাকশন টার্মিনাল এই সিগন্যালটা প্রেরণ করে, অ্যাকশন টার্মিনাল কি করে, এই সিগন্যালটা প্রেরণ করে অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ুতরণা প্রেরণ করে, ও প্রেরণ করে। আর হচ্ছে এই যে ডেনড্রন বা ডেনড্রাইট গুলো, এগুলো হচ্ছে এই সিগন্যালটাকে রিসিভ করে। না বুঝলে আবার একটু দেখো। ওকে, তো একটি স্নায়ুকোষের অ্যাকশন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার অবস্থানকে সিনাপস বলে। একটু আগে যেটা বলছি, এই সংযোগস্থলটাকে সিনাপস বলে। একটা স্নায়ুকোষের অ্যাকশন অন্য একটা স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার ওটাকে সিনাপস বলে। একটা নিউরনের সামনে একটি মাত্র অ্যাকশন থাকে, এটাকে বলছি যেটা। আচ্ছা, এরপর হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন, এই যে সিগন্যালটা কিভাবে ইসে, তো এটা মানে এই সিগন্যালটা হচ্ছে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে বা সিগন্যাল আকারে এইরকম তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে প্রেরিত হয়। আর কিছু আছে এইটা ব্যাপারে না, নেক্সট টপিকে বলে দেব। আচ্ছা, নিউরনের কাজ লেখা আছে যে উদ্দীপনা বহন করা, উদ্দীপনা পরিবহন করা, প্রাণীদের ভিতর এবং বাইরে পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা এবং প্রাণীদের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া এবং পরিচালনা করা। নিউরন তো সব জায়গায় আছে, ব্রেন মস্তিষ্ক তো অনেকগুলো অসংখ্য নিউরন দিয়ে গঠিত, সো সবগুলো কাজই মোটামুটি ওই করে থাকে। এখন হচ্ছে উদ্দীপনা কিভাবে যায়, একটু আগে যেটা দেখাইছে ওইটা এবার দেখাইছে। ধরো এই যে হাত, মুখ, নাক, কান, জিহ্বা, ত্বক, আর এটা হচ্ছে তোমাদের ব্রেন, জাস্ট ব্লক আকারে দেখাইছে, ব্লক ডায়াগ্রাম আকারে দেখাইছে। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বো তখন দেখো যে বড় কোনো প্রবলেমকে এরকম ব্লক ডায়াগ্রাম আকারে ছোট ছোট ধরো এরকম জাস্ট লিখে যে এটা থেকে এইটা যায়, এটা থেকে এইটা যায়। যদি সিএসসি পড়ো প্রোগ্রামিং ক্ষেত্রে বলা হবে, মানে পড়বা এরকম একটা প্রবলেম এইভাবে সলভ করবে, এইভাবে এরকম মানে আলাদা আলাদা পার্টে ভাগ করে, ব্লক আকারে ভাগ করে। সেখানে ব্লক ডায়াগ্রাম আকারে দেখাইছি কিরকম। ধরো চোখ, কান, হাত, যে কোনো জায়গায় তুমি ব্যথা পাইছো, সো এই সিগন্যালটা কিভাবে যাবে আমি বলছি, এই যে উল্টা ভাবে এই দিক দিয়ে যাবে, সিগন্যালটা এই দিক দিয়ে যাবে এবং এই দিক দিয়ে আসবে। এই যে সিগন্যালটা এই দিক দিয়ে যাবে, সংবেদী নিউরনের তথ্য উদ্দীপনা পরিবহন, উদ্দীপনাটা এইভাবে পরিবাহিত হবে এবং হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু বা আজ্ঞাবাহী নিউরন কি, এটা হচ্ছে সংবেদী নিউরন, মানে এটা হচ্ছে এই যে চোখ, কান, নাক থেকে এটা হচ্ছে তুমি যে ব্যথাটা পাইলে, এই ব্যথা পর এই সিগন্যালটা প্রেরণ করে। এবং আজ্ঞাবাহী নিউরন হচ্ছে মানে যে আজ্ঞাবাহী নিউরন কোনটা, আজ্ঞা মানে কি আদেশ, এই যে মস্তিষ্ক যে আদেশটা দিল, এইটা হচ্ছে আজ্ঞাবাহী নিউরনের মাধ্যমে চোখ, কান, নাককে পৌঁছে যাবে। ওকে, এরপর হচ্ছে মস্তিষ্ক। আমরা নিউরনের ব্যাপারে জানলাম, এরপর হচ্ছে মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রকে স্নায়ুতন্ত্রকে টোটাল তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মানে টোটাল স্নায়ুতন্ত্রকে তিনটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি, মস্তিষ্ক এবং মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। মস্তিষ্ক, মেরুরজ্জু, মেরুদণ্ডের ভিতরে, মেরুদণ্ডটা কিন্তু আমাদের ফাঁপা না, মানে পুরোপুরি একেবারে সলিড না, মেরুদণ্ডের ভিতরে কিন্তু একটা জিনিস আছে যেটা অনেক ইম্পর্টেন্ট। সো মেরুদণ্ডের ভিতরে যে জিনিসটা থাকে একটু পর দেখাইতেছি। সো মেরুদণ্ডের ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে বলা থাকে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। এবং মস্তিষ্ক এবং এই যে মেরুরজ্জু, এই দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। মানে টোটাল স্নায়ুতন্ত্র বা টোটাল নার্ভাস সিস্টেমকে তিনটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট কোনটা, আমাদের হিউম্যান ব্রেন, আর হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। ওকে, এরপর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোনটা, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেগুলো হচ্ছে আমাদের কিছু জিনিস, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখাচ্ছে যে ব্রেন এবং স্পাইনাল কর্ড। এরপর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ব্যাপারে কিছু নাই। হ্যাঁ, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যে অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন ধরো হৃৎপিণ্ড অনবরত আপ ডাউন করতেছে, তারপর আমরা নিঃশ্বাস নিচ্ছি, এগুলোর উপর কিন্তু আমাদের ব্রেনের কোনো নিয়ন্ত্রণ নেই, অটোমেটিক্যালি হইতেছে, মানে কোনো নিয়ন্ত্রণ ব্রেনের বা স্পাইনাল কর্ড বা মেরুরজ্জুর নাই, অটোমেটিক্যালি হইতেছে। সো এগুলোকে মানে এগুলো হচ্ছে নিজে নিজে এই কাজগুলো নিজে নিজে করতে পারে। সো এইটাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। দেহের ভিতর অঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড, অন্ত্র, পাকস্থলী, অগ্ন্যাশয় ইত্যাদির কাজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত হয়। এই তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক এবং মেরুরজ্জুর প্রত্যক্ষ কোনো প্রভাব থাকে না, অনেকটা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে, প্রত্যেকটা হচ্ছে স্বাধীন, একেবারে স্বাধীন, মুক্ত, মানে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে এরা আপন কার্য সম্পাদন করে। এরপরে লাস্ট হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র ব্যাপারটা কি? মস্তিষ্ক থেকে, মস্তিষ্ক একটু আগে স্নায়ুতন্ত্রের একটা দেখাইছিলাম না, দাঁড়াও আমি আবার একটু দেখাই। আচ্ছা এটা পড়ি তারপর দেখি যে মস্তিষ্ক থেকে 12 জোড়া, মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরু মজ্জাম বা মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডে, যে এটার ভিতর কি বলে মেরুদণ্ডের ভিতর যেটা থাকে, তো সেটা থেকে হচ্ছে 31 জোড়া স্নায়ু বের হয়, 31 জোড়া স্নায়ু বের হয় এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতার শাখায় বিভক্ত হয়, সারা দেহে ছড়িয়ে পড়ে। এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হয় থাকে। এগুলোকে একত্রে মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া স্নায়ুতন্ত্র বের হয়, এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হয় থাকে। মস্তিষ্ক থেকে উৎপন্ন করোটিক স্নায়ু, চোখ, কান, মস্তিষ্ক থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা, দাঁত, মুখমণ্ডল, হৃৎপিণ্ড, পাকস্থলী, এই অঙ্গগুলো ছড়িয়ে পড়ে এবং এই অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। এবং মেরুরজ্জু থেকে উদ্ভূত স্নায়ুতন্ত্রগুলো অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত, তারপর হচ্ছে পা, এগুলো নিয়ন্ত্রণ করে। এর বাকি অংশ থেকে অনুভূতি, বাকি অংশে কিছু হইলে, ব্যথা পাইলে সেই অনুভূতি এখানে নিয়ে আসে, সেটাকে বলা হয় থাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ওকে, আমি একটু যেটা বলছিলাম সেটা একটু দেখাই, দাঁড়াও। এই দেখো মস্তিষ্ক থেকে, মস্তিষ্কের গুলো দেখা যাচ্ছে না, বাট হচ্ছে ইসের গুলা, এটা কিন্তু একেবারে রিয়াল, একেবারে মানুষের দেহ থেকে কেটে নাও। দেখো এখানে হচ্ছে 31 জোড়া, আর মস্তিষ্ক থেকে বের হয়, মস্তিষ্ক থেকে 12 জোড়া বের হয়। আই হোপ তোমরা এটা বুঝছো। কোথায় প্রান্তীয় স্নায়ুতন্ত্র? ওকে, এখন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের ব্যাপারে আমরা বলবো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রথম পার্ট হচ্ছে মস্তিষ্ক। তো মানুষের মস্তিষ্ক করোটি, করোটি মানে এই যে খুলি, এই যে খুলি, এই যে সো করোটির মধ্যে সুরক্ষিত মস্তিষ্ক মেনিনজেস নামক, ওকে, মস্তিষ্ক হচ্ছে মেনিনজেস নামক, মস্তিষ্ক হচ্ছে মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। মস্তিষ্কটা আসলে মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। মস্তিষ্ক আসলে অনেক কমপ্লেক্স ভাই, মানে যখন তুমি মেডিকেল সায়েন্স যদি পড়ো তখন তুমি, আমি মেডিকেলের না, তারপর মেডিকেলের ফ্রেন্ডরা বাবার বাইরে বলছে যে মানে তারা হচ্ছে বিস্মিত হয়ে যায় যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, যে এটা কিন্তু শুধুমাত্র একটা পর্দা দ্বারা আবৃত না, কয়েকটা স্তর দ্বারা আবৃত। মানে মস্তিষ্ক আমাদের কয়েকটা স্তর দ্বারা আবৃত। এবং এই যে আমরা ধরো এরকম নাড়াচাড়া করি, কি হইতো, মানে যদি এই শক্ত ইটা কি বলে খুলিটা যদি শুধুমাত্র শক্ত খুলিটার ভিতর মস্তিষ্কটা রেখে দিত, তাহলে এরকম লাগতো, কি হইতো, ক্ষয় হইতো বা এটা নষ্ট হয়ে যেত। বাট এটা কিন্তু একটা জাস্ট ভাসতেছে, এটা একটা পর্দা দিয়ে আবৃত, ঠিক আছে, তার উপর হচ্ছে এক ধরনের লিকুইড আছে, লিকুইডের ভিতর ভাসতেছে, আরো বিভিন্ন ধরনের আছে। আল্লাহ যে কত সুন্দর করে, কত স্ট্রাকচার হইতে আমাদের সৃষ্টি করছে। আচ্ছা, মানুষের মস্তিষ্ক প্রধানত 3টা অংশ নিয়ে গঠিত, বা মানুষের মস্তিষ্ক 3টা অংশকে ভাগ করা হয়। একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, আর একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক কোনটা? এই যে সামনের যে অংশটাকে, যেটাকে বলা হয় থাকে গুরু মস্তিষ্ক। এই যে উপরে যে দুইটা দেখি, যেটাকে বলা হয় থাকে গুরু মস্তিষ্ক। চলো আমরা সবগুলো সিমুলেশনও দেখবো এবং ইও দেখবো। সো এই যে করোটি, তারপর হচ্ছে জাস্ট একটা ছবি দেওয়া আছে, মানে 9-10 বইতে এটা আছে। ওকে, গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক, মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটা হচ্ছে ডান এবং বাম, ডান এবং বাম দুইটা খণ্ডে বিভক্ত। এই যে ডান এবং বাম দুইটা খণ্ডে বিভক্ত, এই যে ডান এবং বাম দুইটা খণ্ডে বিভক্ত। এদের ডান এবং এদেরকে ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা থাকে। এটাকে বলা থাকে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর এটাকে বলা থাকে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এরপর কি, এই যে একটা রিয়াল ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার বা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। চলো সিমুলেশনটা দেখে আসি। সবগুলোই দেখবো, সবগুলোর সিমুলেশনই দেখবো। ওয়েট, লোড হচ্ছে না কেন?
একটা সিমুলেশন, আমি লিঙ্কটা দিয়ে দেবো, গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো, সো গ্রুপে জয়েন করে নিতে পারো, সেখান থেকে পেয়ে যাবো। আশা করি লোড হয় না কেন। ওকে, সো এখানে তুমি নাড়াচাড়া করে প্রত্যেকটা হচ্ছে আইডেন্টিফাই করে দিতে পারো। এরকম ধরো এই অংশটা কি চলে আসবে, এই অংশটা কি চলে আসবে, এই অংশটা, এই যে মস্তিষ্ক যদি এইভাবে রাখো, এটা হচ্ছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার কিছু ডিসক্রিপশন লেখা আছে, তাহলে পরে নিতে পারো। এইটার কিন্তু অনেকগুলো পার্ট আছে, এটারও জাস্ট আমরা এটার বললাম এরকম যে রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাট এটার অনেকগুলো পার্ট আছে। আর এটা হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। বাট এইখান থেকে তোমরা কি করতে পারো, যে তোমরা যদি বুঝতে না পারো যে কোন পার্ট কোনটা, দেখো এই উপরটা বোঝা যেতে পারে, ভিতরগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তুমি চাইলেও কিন্তু ঢুকতে পারবো না। তখন হচ্ছে এই জায়গা থেকে কি করবো, সবগুলো পার্ট এখানে দেওয়া আছে। সো রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, তারপর হচ্ছে এইটার ভিতরে যে অনেকগুলো পার্ট আছে, ওইগুলো পার্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবা। তারপর হচ্ছে কি বলে, তারপর পরের যে অংশগুলো, মিড ব্রেন, তারপর হচ্ছে পন্স, মেডুলা অবলঙ্গাটা, সবগুলোর ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে। জাস্ট এই দেখো, পন্স হচ্ছে এই জায়গায়, এই পন্স হচ্ছে এই জায়গায়, তারপর হচ্ছে মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক যেটাকে বলে সেটা হচ্ছে এই জায়গায়। কিবোর্ডটা আসলে কেন একটু ছোট করি। যাই হোক, আমরা প্রত্যেকটাই দেখবো আস্তে আস্তে, আমরা যেটা দেখছি ওটা চলে যাই। ওকে, বুঝলাম গুরু মস্তিষ্ক, বুঝলাম গুরু মস্তিষ্ক হচ্ছে সেরিব্রাম, যেটাকে বলা হয় থাকে রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত এবং সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা যুক্ত, মানে এই দুইটা অংশ কিন্তু আলাদা আলাদা না, স্নায়ুতন্ত্র দ্বারা যুক্ত। এখন কোনো কারণে যদি মানে কানেকশনটা লস্ট হয়ে যায়, তাহলে কিন্তু বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। মানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, বাট অনেক ধরনের প্রবলেম হবে। এটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির মাইন্ড গেম মেবি, ওইখানে আমি একটাই দেখছিলাম যে এরকম কিছু মানুষ হচ্ছে যাদের কোনো কারণে, রোগের কারণে বা কোনো কারণে হচ্ছে মাঝখানের কানেকশনটা ব্রেক করে দেওয়া হয়েছে। তো ধরো এই যে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, ও কি করে, আমাদের বডির বাম সাইড নিয়ন্ত্রণ করে, এবং বাম সাইডটা ও হচ্ছে বডির ডান সাইড নিয়ন্ত্রণ করে। এখন ধরো তুমি হচ্ছে বাম চোখ বন্ধ করো, ধরো বাম চোখ বন্ধ করা, বা বাম হাত দিয়ে যে কোনো একটা কাজ করো। এখন তোমার এই দুইটার ভিতরে যদি কানেকশন না থাকে, বাম চোখ বা বাম হাত কিন্তু এটা জানবে না, সো ও কিন্তু এটা ফাংশন করতে পারবে না, মানে একেবারে পুরো ম্যাল ফাংশন হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, এটা জানার জন্য বললাম। এর উপরিভাগে ঢেউতলা এবং ধূসর বর্ণের, উপরিভাগে ঢেউতলা দেখতে পাচ্ছ, উপরিভাগ ঢেউতলা এবং ধূসর বর্ণের, তো দেখাই যাচ্ছে ধূসর বর্ণের। তো এই দেখতে ধূসর বর্ণের, ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলা হয় থাকে। এটা দেখতে যেহেতু ধূসর বর্ণের, এই জন্য এটাকে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলা হয় থাকে। গুরু মস্তিষ্কের অভ্যন্তরে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে, মানে যে গুরু মস্তিষ্কের অভ্যন্তরে সেরিব্রাল রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে শুধুমাত্র স্নায়ুতন্তু থাকে। স্নায়ুতন্তুর রং হচ্ছে সাদা, তাই মস্তিষ্কের ভিতরের স্তরের যে নাম সেটা হচ্ছে বলা হয় থাকে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভিতরে স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়। ওকে, তারপর কয়েকটা ডিসক্রিপশন লেখা আছে, তোমাদের বইতে আছে, আমি 19 বই থেকে স্লাইড বানাইছিলাম, বই থাকার তো কথা না। আচ্ছা, যাই তারপর বলি জাস্ট একটু মাথায় নিয়ে না যতটুকু থাকে। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকোষ সৃষ্টি করে। এগুলো বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি, চালনার ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্ক অবস্থিত। গুরু মস্তিষ্কে এই কাজগুলো নিয়ন্ত্রণ করে। এইটা বেশি ইম্পর্টেন্ট যে গুরু মস্তিষ্কের কাজ, এগুলো উপরেগুলো হচ্ছে এইটা বেশি ইম্পর্টেন্ট যে গুরু মস্তিষ্ক বা এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার দুইটার কাজ হচ্ছে দর্শন বা দেখা, শ্রবণ বা শোনা, ঘ্রাণ, তারপর হচ্ছে চিন্তা ভাবনা করা, স্মৃতি, মনে রাখা কোনো কিছু, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনার ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। সেরিব্রামের নিচের অংশ, এই নিচের অংশ হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রামের নিচের অংশ হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রামের নিচের অংশ হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এগুলো হচ্ছে ধূসর পদার্থের পুঞ্জ, ধূসর রঙের পদার্থের পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ, চলন এই অংশের কাজ। এইটা মনে রাখবা, কাজগুলো একটু মনে রাখবা। দেখ এখানে বুঝাই দিলাম যে এই কাজটা, এইটার কাজ এটা, এইটার কাজ এটা, এখন এরপরে বোঝানো কি আছে।
তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক দেখো এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক, এই দিকের এই অংশটা, এবং এই দুইটার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন। যে পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক, এটি অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ককে সংযুক্ত করে, মানে ওই দুই পার্টটাকে, পিছনের পার্টটাকে এবং সামনের পার্টটাকে সংযুক্ত করে। মধ্য মস্তিষ্কের পিছনে অবস্থিত নলাকৃতির বৃহৎ অংশের নাম পন্স, এই যে এই অংশটা মধ্য মস্তিষ্কের পিছনে, মধ্য মস্তিষ্কের এইটাকে বলা হয় থাকে মধ্য মস্তিষ্ক, এটার পিছনে যে অংশটা সেটাকে বলা হয় থাকে পন্স। বিভিন্ন পেশির কাজে সমন্বয় সাধন, ভারসাম্য রক্ষা করা মধ্য মস্তিষ্কের কাজ, বডির ভারসাম্য রক্ষা করা মধ্য মস্তিষ্কের কাজ। এটা আমি ছোটবেলায় একটা হচ্ছে সায়েন্স ফিকশন বইতে পড়ছিলাম যে আমাদের ব্রেনের একটা বড় অংশ খরচ আসলে আমাদের দেহটাকে ব্যালেন্স করতে। তোমরা যারা রোবোটিক্স নিয়ে ঘাটাঘাটি করছো বা রোবোটিক্সের ব্যাপার দেখছো, হ্যানসন রোবোটিক্স বলো, তারপর হচ্ছে বোস্টন ডাইনামিক্স, আরো কয়েকটা রোবোটিক্স কোম্পানি আছে, তো দেখবা যে বডিটাকে স্টেবল করতে, একটা রোবট যখন বানাবে বডিটাকে স্টেবল করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় বিজ্ঞানীদের। মানে আমরা যে স্বাভাবিকভাবে দাঁড়াই আসছি, আমরা ভাবি যে আমরা দাঁড়াই আসছি, এটা মনে হয় খুব স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার না, এটার জন্য কিন্তু ব্রেনের অনেক এনার্জি খরচ করতেছে জাস্ট দাঁড়িয়ে থাকার জন্য। যাই হোক, যেটা বলছিলাম যে বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন, মানে বিভিন্ন পেশির কাজগুলোর ভিতরে সমন্বয় সাধন করা, ভারসাম্য রক্ষা করা এবং মধ্য মস্তিষ্কের কাজ। দর্শন এবং শ্রবণের ক্ষেত্রে রয়েছে মধ্য মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর সর্বশেষ হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, পিছনের যে অংশ সেটা হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাতে বা পিছনের দিকে অবস্থিত। এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট, দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ ও লঘু মস্তিষ্কের কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা, চলাফেরা নিয়ন্ত্রণ করে। দেখো এখন অনেক ক্ষেত্রে দেখবা যে মানে কি বলে মানে রিপিট হইতেছে, একটা কাজ বলতেছে এই জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, এই জায়গা থেকে নিয়ন্ত্রিত, আসলে ব্যাপারটা এরকম না। মানে স্পেসিফিক একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় ঠিক আছে, বাট ওইটা মেইন কাজটা করে, বাট ওইটার সাথে আরো জিনিসগুলো অ্যাসোসিয়েটেড থাকে, অনেকগুলা জিনিস লাগে। লেটস সে স্টুডিওতে বলতেছি আমি যে হ্যাঁ আমি বোর্ডে পড়াইতেছি, বাট স্টুডিওতে অনেক কিছু কাজে লাগতেছে, যেমন এখানে একটা মাইক্রোফোন আছে, এখানে একটা ল্যাপটপ আছে, এখানে আছে, এখানে ক্যামেরা আছে, সো একটা ফোন আছে, ক্যামেরা আছে, সো অনেক কিছু। তারপর হচ্ছে যাতে রিফ্লেকশন না হয়, এই জন্য পুরো রুমটা হচ্ছে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া আছে। তারপর হচ্ছে যে কথা বলতেছে এটা যাতে ইকো না হয় সেই জন্য কিন্তু ফোন দেওয়া আছে, অ্যাকোস্টিক ফোন দেওয়া আছে। দেখো আমি কাজটা কিন্তু একটা দিয়ে হইতেছে, বাট এটার সাথে অনেক কিছু অ্যাসোসিয়েটেড আছে, বোর্ডে পড়াইতেছি বাট অনেক কিছু অনেক জিনিস লাগতেছে। সো ব্যাপারটা এরকমই এখানে। তো লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্কের যে অংশ সেটা হচ্ছে সেরিব্রাল। এটা কি সেরিব্রাল, এটা কি সেরিব্রাল হেমিস্ফিয়ার ছিল, আর এটা কি সেরিব্রাম। সেরিব্রাম কি পন্সের পৃষ্ঠভাগে, এই যে পন্সের পৃষ্ঠভাগে অবস্থিত সেরিব্রাম, এটি ডান এবং বাম দুইটা অংশ বিভক্ত। এটা হচ্ছে ডান এবং বাম দুইটা অংশ বিভক্ত। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ এবং ভিতর দিকে শ্বেত পদার্থ। বাইরের দিকে ধূসর রঙের পদার্থ থাকে এবং ভিতর দিকে হচ্ছে শ্বেত বা সাদা রঙের পদার্থ থাকে। শ্বেত পদার্থ শোনা নেয় সাদা পাথর। সেরিব্রাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে, চলনের সমন্বয় সাধন করে, দেহের ভারসাম্য রক্ষা করে, দৌড়ন এবং লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে পন্স হচ্ছে লঘু মস্তিষ্কের সামনে এবং নিচের দিকে অবস্থিত। লঘু মস্তিষ্কের সামনে এবং নিচের দিকে অবস্থিত, একে মস্তিষ্কের যোজক বলা হয় থাকে। এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্কের সুষুম্না কাণ্ডের সাথে সংযোজিত করে। মানে এই তিনটা মস্তিষ্ককে এই যে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড বা মেরুরজ্জুর সাথে সংযুক্ত করে এটা। ওকে, এরপর আরেকটা জিনিস আছে, আরেকটা মেবি মেডুলা অবলঙ্কাটা আছে। পন্স আছে, পন্স বুঝছি, তারপর এই যে অংশটাকে এটাকে বলা হয় মেডুলা অবলঙ্কাটা। মেডুলা অবলঙ্কাটা এটি মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ। এর সামনের দিকে আছে পন্স এবং পিছনের দিকে সুষুম্না কাণ্ডের উপরিভাগের সাথে যুক্ত। আর কি লেখা আছে, মোট 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে মেডুলা অবলঙ্কাটা থেকে 8 জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন হয়। 12 জোড়া যে করোটিক স্নায়ু উৎপন্ন হয় বলছিলাম না, মস্তিষ্ক থেকে 12 জোড়া স্নায়ু বের হয়। সো এটার ভিতর থেকে 8 জোড়া হচ্ছে মেডুলা অবলঙ্কাটা থেকে বের হয়। এই যে মেডুলা অবলঙ্কাটা এটা থেকে বের হয়। এরপর হচ্ছে স্নায়ু খাদ্য, গলধরণ, হৃদপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়া স্নায়ুগুলো শ্রবণ, ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া করোটিক স্নায়ু মাথা, মস্তিষ্ক স্নায়ু, ঘাড়, মুখমণ্ডল, জিহ্বা, নাক, কান ইত্যাদি অঞ্চলে বিস্তৃত। স্নায়ুগুলো সংবেদী, মোটর অথবা মিশ্র প্রকৃতির। ওকে, আই হোপ এটা বুঝছো। এই লাইনটা লাগবে না, মোটর, মিশ্র প্রকৃতির। কি মিশ্র প্রকৃতির এটা বুঝতে গেলে আবার অনেক কাজ হবে। ওকে, আচ্ছা চলো এখন হচ্ছে আবার দেখে আসি, যে একটু আগে যেটা দেখলাম ওইটা একটু দেখে আসি আবার, মানে প্রত্যেকটা পার্ট আবার দেখে আসি সিমুলেশন দিয়ে। ওকে, প্রথমে কি রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। রাইট এবং লেফট সেরিব্রাল ওকে,
এই যে উপরের অংশটা সেটাকে বলা হয় রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক আছে, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক। তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, এটা এখানে অবস্থিত মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন। এরপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক বা লৌহ মস্তিষ্ক, এটার ভিতরে আছে পন্স, এই যে এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে পন্স, পন্স। তারপরে এটা হচ্ছে মেরুল অবলম্বটা, এই যে এটা হচ্ছে মেরুল অবলম্বটা, এই পন্স। তারপর হচ্ছে পন্সের নিচের অংশ হচ্ছে মেরুল অবলম্ব, আর এটা হচ্ছে এই যে সেরিব্লাম। সেরিব্লাম কিন্তু দুইটা খণ্ডে বিভক্ত বা দুইটা পার্টে বিভক্ত। এবার হচ্ছে ওকে, আই হোপ এটা বুঝছো। এরপর কি আছে? এরপর হচ্ছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। আমি বলছিলাম যে আমাদের হৃৎপিণ্ড কিন্তু ফাঁপাও না আবার একেবারে সলিডও না, আবার ভিতরে সব হার্ড ডি না, এটার ভিতরে হচ্ছে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় থাকে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। সো মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড, মেরুরজ্জু করোটির পিছনে অবস্থিত ফেরোমন ম্যাগনাম নামক ছিদ্র থেকে, মানে করোটির পিছনে অবস্থিত এই যে ফেরোমন ম্যাগনাম, এখানে একটা ছিদ্র আছে যেটাকে বলা থাকে ফেরোমন ম্যাগনাম, সেই ছিদ্র থেকে কোটিদেশের কশেরুকা পর্যন্ত। কোটিদেশ কোনটা? কোটিদেশ হচ্ছে পেটের নিচের এই অংশটাকে, এই অংশটাকে বলা হয় কোটিদেশ। কোটিদেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতরে, মেরুদণ্ডে যে হাড়ের এই যে পার্টগুলো, এগুলো বলা থাকে কশেরুকা, এগুলোর ভিতরে ছিদ্রপথের ভিতর সুরক্ষিত থাকে। এগুলোর ভিতর ছিদ্রপথ আছে, একটু পর দেখা দিচ্ছি। তাহলে এই যে হাড়গুলো আছে না, এই হাড়গুলোর ভিতরে ছিদ্র আছে, এখানে একটা ফাঁপা ছিদ্র আছে প্রত্যেকটা হাড়ের। এটা তো প্রত্যেকটা পার্ট বিভক্ত, প্রত্যেকটা পার্টের ভিতর আবার আছে ছিদ্র আছে, সে ছিদ্রগুলোর ভিতর থাকে। এটাই বলছে যে মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতর ছিদ্রপথে সুরক্ষিত থাকে। মেরুরজ্জুতে শ্বেত পদার্থ বা সাদা পদার্থ এবং ধূসর পদার্থ থাকে, তবে এদের অবস্থান মস্তিষ্কের ঠিক উল্টো। অর্থাৎ শ্বেত পদার্থ থাকে বাইরে, মস্তিষ্কে কি থাকে? শ্বেত পদার্থ হচ্ছে ভিতরে থাকে এবং গ্রে ম্যাটার গুলো বা ধূসর পদার্থ হচ্ছে বাইরে থাকে। বাট এটা হচ্ছে উল্টা, এদের ক্ষেত্রে অবস্থান উল্টো। অর্থাৎ শ্বেত পদার্থ হচ্ছে বাইরে থাকে আর ভিতরে থাকে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার। দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া, দুই কশেরুকার মধ্যবর্তী মেরুরজ্জু থেকে 31 জোড়া এবং 31 জোড়া মেরুরজ্জুর স্নায়ু বের হয়, ঘাড়, গলা, বুক। একটু আগে যেটা বলছি যে মেরুরজ্জু থেকে টোটাল 31 জোড়া, এই জায়গা থেকে টোটাল 31 জোড়া স্নায়ু বের হয়ে যায়, টোটাল 31 জোড়া স্নায়ু বা স্পাইনাল নার্ভ বের হয়ে যায়। এসবগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির। আচ্ছা যাই হোক, আমরা এটা দেখাই দিচ্ছি। এই যে ধরো একটা হাড়ের টুকরা নিলাম, মেরুদণ্ডে যে হাড়ের টুকরা নিলে দেখো এই যে ভিতরে এইখানে হচ্ছে এই যে এইরকম এই আকারে থাকে, এই আকারে কি থাকে? মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড, এটাকে বলা হয় মেরুরজ্জু বা মেরু মজ্জা বা সুষুম্নাকাণ্ড, এটাকে বলা হয়। ওকে, এই যে এইটার ভিতরে দেখো প্রত্যেকটার ভিতরে এই জায়গা থেকে এই পর্যন্ত বিস্তৃত কতগুলো ছবি আছে। একটা কিন্তু ফাঁপা না, একটাও কিন্তু ফাঁপা। এই যে এরকম অনেকগুলো ছবি দিছি। এটাও মেবি একটাই নেই, এটাও একটা সিমুলেশন। চল এটা দেখি। স্কেলেটন ফুল স্ক্রিন করা যায়, যাও ফুল স্ক্রিন করা না গেলে প্রবলেম নেই। এটা পিসি তার ভালো দেখাইছিল, এখন খুব একটা ভালো দেখাইতেছে না যদিও। কোথায় এটা ফুল স্ক্রিন করা যাওয়ার কথা? আচ্ছা যাই হোক, এই যে এটা দেখাইছি, এটা দেখানোর মতো কিছু না। আমি যেটা দেখাইতে চেয়েছিলাম ওইটা দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, নেক্সট। এই নিচে তো অপশন থাকার কথা। ওয়েট 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 ওয়েট, তারপর দেখেন এখানে অন্যরকম দেখাইছিল, অন্যরকম ভাবে জুম করে গেছে। যাই হোক, এখানে আমি এই লিঙ্কগুলো গ্রুপে দিয়ে দেবো, তোমাদের গ্রুপে যদি জয়েন হও এখান থেকে পেয়ে যাবে। গ্রুপে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে এখন, অনেকে তোমরা কোশ্চেন করতেছো, সো দ্যাটস গ্রেট। আমি এটাই চাইছিলাম যে তোমাদের নিজেদের ভিতরে একটা কানেকশন বিল্ড হবে এবং তোমরা নিজেরা কোশ্চেন করবা, নিজেরাই অ্যান্সার দিবা, নিজেরাই পুরো গ্রুপটাকে মাথায় রাখবা। সো হচ্ছে এটা দুইটা গ্রুপ, আমাদের দুইটা গ্রুপ আছে, বলে দেবো ক্লাসের শেষে। এরপর হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। অনেক সময় হয় কি, ধরো তোমার হাতে একটা মশার সাথে সাথে কি হয়, মশার কামড়ের সাথে সাথে তুমি করলো, অনেক সময় বুঝতেও পারতেছো না, বা ধরো কেউ সুই দিয়ে একটা দিল ছোট্ট করে, এই ধরো এখানে সুই দিল, তোমার হাতের কাছে আজকে সব জিনিস কেন না সে, তো ধরো এই সুই দিয়া হঠাৎ করে
ওকে, সুই দিয়ে হঠাৎ করে ধরো দিল, রাখেন তো সুই দিয়ে ধরো সাথে সাথে কি হবে, তুমি হাতটা সরিয়ে নেবা। তো এটা কিভাবে ঘটে? এটা ঘটে এই যে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে। এটা তুমি মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ করো না, এটা হচ্ছে মেরুরজ্জু, মেরু মজ্জা বা স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো প্রতিবর্তী ক্রিয়া বলতে বোঝায় উদ্দীপনার আকস্মিকতা, হঠাৎ করে কোনো উদ্দীপনা আসলো যেটার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। স্বয়ংক্রিয় মানে হচ্ছে নিজে নিজে প্রতিক্রিয়া দেখে, যে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া বলা হয়ে থাকে। যেমন হঠাৎ করে আঙুলে সূচ ফুটলে, যেটা বলছি, অথবা হাতে গরম কিছু পড়লে দ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নিই, এটি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। আমরা চাইলেও প্রতিবর্তী ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের ভিতর না। আমি চাইলেও ওই জায়গায় হাতটাকে রাখতে পারবো না, এটা আমার ইসের ভিতর পড়ে না, মানে কি বলে হিউম্যান নেচারের ভিতর পড়ে না। এখন বলতে পারো যে ভাই বিভিন্ন চাইনিজ ইসে দেখি যে ওরা হচ্ছে গরম ইসের ভিতর ঢালতে থাকে, ইট করে থাকে, ওরা একেবারে ছোটবেলা থেকে ওদের অন্যভাবে ট্রেন করে, ওইটা ডিফারেন্ট ইস্যু। বাট নর্মাল মানুষের কথা বা হিউম্যান নেচারের কথা বলতেছি, যে আমরা চাইলেও প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না। প্রতিবর্তী ক্রিয়া মূলত সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্ক দিয়ে নয়, বা যে স্পাইনাল কর্ড দিয়ে নিয়ন্ত্রিত, আমাদের ব্রেন দিয়ে নয়। অর্থাৎ যেসব উদ্দীপনা প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত নয়, সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, তাকে প্রতিবর্তী ক্রিয়া বলা হয়ে থাকে। প্রতিটি প্রতিবর্ত চক্রের 5টি অংশ থাকে, মানে প্রতিবর্ত ক্রিয়া, এটা ধরো তোমার হাতে ব্যথা পাইলা, তারপর এটা গিয়ে এই যে স্পাইনাল কর্ডে গেল, তারপর এখান থেকে আবার সিগন্যাল আসলো, এটা 5টা অংশ, মানে এটাকে 5টা অংশে ভাগ করা থাকে। এটাকে একটা চক্র যদি বলি, এই চক্রের 5টা অংশ থাকে। একটা হচ্ছে গ্রাহক অঙ্গ, আর একটা হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু, আর একটা হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র, আর একটা কি আজ্ঞাবাহী স্নায়ু, তারপর একটা কি সারা প্রদানকারী অঙ্গ। ব্যাপারটা কিরকম, ধরো এই তোমার হাত, হাতে তোমার একটা সুই ফুটলো, তুমি ব্যথা পাইলা, এইটা অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে, এই যে অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে প্রতিবর্ত কেন্দ্র মানে কি স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু বা মেরুমজ্জার ভিতরে যাবে, ও একটা ডিসিশন নেবে হাতটা সরাই নাও, সাথে সাথে এই সিগন্যালটা আজ্ঞাবাহী স্নায়ু, আজ্ঞা মানে কি আদেশ করা, এই আজ্ঞাবাহী আদেশ বহন করে স্নায়ু মাধ্যমে সারা প্রদানকারী অঙ্গ হাতে চলে আসে। তো একই হাতে মশাই কামড়াইলে অন্য হাত দিয়ে করো বা কি করলে আর একটা স্নায়ুর মাধ্যমে এখানে চলে আসে, এটাকে বলা হয় থাকে সারা প্রদানকারী অঙ্গ। আচ্ছা দেখেন, এই যে আঙুলে অবস্থিত কোন একটা সংবেদী নিউরন, ও হচ্ছে সিগন্যালটা গ্রহণ করলো, এই সিগন্যালটা সাথে সাথে গেল, এটা হচ্ছে কি সে গেছে মেরুরজ্জুর ভিতর গেছে। তো ও কি করছে, ও হচ্ছে অ্যাকশন বা দিছে, কি বলে ডিসিশন দিছে, ওই ডিসিশনটা আবার সাথে সাথে হাতে চলে আসছে। তো এখানে চিত্র দেওয়া আছে, চিত্রতে হচ্ছে মানে আইডেন্টিফাই করে দিচ্ছে, এটা হচ্ছে সংবেদী নিউরন, তারপর হচ্ছে সংযোগকারী নিউরন, আজ্ঞাবাহী নিউরন। এটা হচ্ছে 9 10 এর ছবি। এইটা মানে এইটা দিয়ে যদি বুঝতে চাও তাহলে বুঝবা, তোমাদের বইতে যে ছবিটা দেওয়া আছে এটা বুঝবা না, জীবনও বুঝবা না। সো আই হোপ এটা বুঝছো, প্রতিবর্তী ক্রিয়া পর্যন্ত বুঝছো। প্রতিবর্তী ক্রিয়ার পর আর কি কিছু আছে? হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের আসল জিনিস আছে, নিউরন না, নিউরন না তো কি বলে নেফ্রন, কিডনি। ওকে, সো আমার নিজে একটু ব্রেক নিচ্ছি এখানে, তারপর ওকে। এখন হচ্ছে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে রেচনতন্ত্র। ছবিটা দেখেই বুঝতে পারছো এখানে কি, এটা হচ্ছে ইউরিন, যেটার কথা বলে তোমরা হচ্ছে ক্লাস ফাঁকি দাও, ক্লাসের বাইরে চলে যাও বারবার, স্যার একটু বাইরে। যেটা রেচনতন্ত্র সেটা আমরা পড়বো, যেটা রেচনতন্ত্র। রেচনতন্ত্র কি, আমাদের বডিকে একটা ইন্ডাস্ট্রির মতো চিন্তা করতে পারে, একটা ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরিতে কি হয়, ধোঁয়া উৎপন্ন হয়, ওইটা বাইরে বের হয়ে যায়, তারপর বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ হয়, সে মানে উৎপন্ন হয়, সেগুলো কি হয় নদীতে যায়, কিছু হচ্ছে মাটিতে ফেলে, বা কিছু হচ্ছে আবার বিক্রি করে দেয়, মানে বর্জ্য পদার্থ, ফ্যাক্টরির বর্জ্য পদার্থ কিন্তু অনেক ক্ষেত্রে বিক্রি করে। সো আমাদের বডির ক্ষেত্রে ব্যাপারটা এরকম। সো বডির ক্ষেত্রে এই যে আমাদের অপ্রয়োজনীয় পদার্থগুলো যেগুলো আমাদের শরীরের কাজে লাগে না, সেগুলো বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় থাকে, বা যেই মানে যেই তন্ত্রটা বের করে দেয় সেটাকে বলা হয় থাকে রেচনতন্ত্র। তো রেচনতন্ত্রের অংশগুলো কি, কিডনি, তারপর হচ্ছে এই যে কিডনির একটা স্যাম্পল আছে, এই যে 2টা কিডনি থাকে। অতিরিক্ত লবণ খেলে নাকি কিডনি নষ্ট হয়ে যায়, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমি হয়তো মারা যাবো কোনোদিন, কারণ আমি অতিরিক্ত লবণ খাই। সো দোয়া করে দিও আমার জন্য, খাস দিলে একটু দোয়া করে দিও। এই ক্লাসের পারিশ্রমিক এইটাই, আমার জন্য খাস দিলে একটু দোয়া করে দেবা, বিকজ এই ক্লাসগুলো তো সবকা জারিয়ার মতো আজীবন থাকবে, তাই না? আচ্ছা, একটা ইন্টারেস্টিং কথা বলি, আচ্ছা পরে বলতে চাও। আচ্ছা, এই যে যেটা কিডনি, 2টা কিডনি, তারপর হচ্ছে আচ্ছা বইতে কিছু কথা লেখা আছে, একটু পড়ি। যে রেচন পদার্থ হলো সেই সব পদার্থ, রেচন পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। একটু আগে বলছি যে রেচন পদার্থ যে কোনগুলা, যেগুলো দেহের জন্য ক্ষতিকর বা দেহের বিভিন্ন কার্যবলী, বিপাকীয় কার্যবলী বা বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যবলী চালানোর জন্য যেই বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় থাকে রেচন পদার্থ। এই রেচন পদার্থগুলো যে বাইরে যেই প্রক্রিয়া মানে বাইরে বের করার জন্য যে তন্ত্রটা কাজ করে সেটাকে বলা হয় থাকে রেচন তন্ত্র। বিপাকের ফলে পানি, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এসব দূষিত পদার্থ দেহের মধ্যে বিষক্রিয়া দেখা যায় এবং ফলে মৃত্যু ঘটতে পারে।
এ সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাসে বায়ু, ঘাম এবং মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বের হয়ে যায়। এই জন্য হচ্ছে ফুসফুস যেটার মাধ্যমে হচ্ছে খারাপ বাতাসটা বা গ্যাসীয় পদার্থগুলো বের করে দিই, সেটাকে বলা হয় থাকে ফুসফুস। সো এই ফুসফুসটার মাধ্যমে হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থগুলো বের হয়ে যায়। সো তারপর হচ্ছে চর্ম এবং হচ্ছে বৃক্ক, এই তিনটাকে বলা হয় থাকে রেচন অঙ্গ। এই তিনটাকে বলা হয় থাকে রেচন অঙ্গ। ওকে, তো ফুসফুস, এই যে ফুসফুসের একটা মডেল আছে আমার কাছে, লাংস। যারা সিগারেট খায় তাদের লাংসটা একেবারে নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। এবার দেখাইতে কালো কিরকম থাকে, না এরকম না, এরকম এরকম কালো হয়ে যায়, হ্যাঁ এরকম কালো হয়ে যায়। এটা হচ্ছে একজন স্মোকার আর এটা হচ্ছে নন স্মোকারের পার্টটা দেখা হয়েছে। তারপর কি, তারপর হচ্ছে কিডনি, বৃক্ক বা কিডনি। তারপর হচ্ছে চামড়া, তো জানি চামড়া তো দেখতে পাইতেছে এখানে, চামড়া আবার দেখানো লাগবে, এটা মানে ওয়েট করতেছিল ভাই চামড়ার অ্যানিমেশন দেখাই, চামড়ার আবার অ্যানিমেশন হয় নাকি। কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে লবণ জাতীয় মজা করতেছিলাম, লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চামড়ার মাধ্যমে, আর হচ্ছে বৃক্কের মাধ্যমে নাইট্রোজেন যুক্ত তরল এবং দূষিত পদার্থগুলো বের হয়ে যায়। আর হচ্ছে মূত্রের মাধ্যমে, মানে মেইনলি আমাদের দেহের ক্ষতিকর পদার্থগুলো মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। মূত্রের মাধ্যমে হচ্ছে দেহের শতকরা 80 থেকে 90% নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ পরিত্যাগ হয়। তাই জন্য বৃক্ককে বলা হয় থাকে প্রধান রেচন অঙ্গ। যে তন্ত্র রেচন কার্য সম্পাদন করে তাকে রেচন তন্ত্র বলে। এটা হচ্ছে যদি মানে 1 নম্বর কোশ্চেনে আসে তাহলে লিখে দেওয়া যে তন্ত্র রেচন কার্য সম্পন্ন করে তাকে রেচন তন্ত্র বলা হয় থাকে। এরপর হচ্ছে প্রথমে হচ্ছে ফুসফুস। ফুসফুস কি, ফুসফুসের বৈশিষ্ট্য একটা লেখা আছে যে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতিকর। এটা আমরা সবাই জানি, ক্লাস 5 থেকে পড়ে আসছি যে আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এটা কিসের মাধ্যমে করি? ফুসফুসের মাধ্যমে করি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত, যা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। শ্বসন ক্রিয়ার সময় আমাদের দেহ কোষ বর্জ্য হিসাবে এই গ্যাস তৈরি করে। কোষ থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়। নিঃশ্বাসে বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে, নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের সাথে জলীয় বাষ্প থাকে। ওকে, ফুসফুসের কথা বুঝলাম। চর্ম, চামড়ার মাধ্যমে কি, চামড়ার মাধ্যমে আমাদের লোমকূপ থাকে। কতজন লোমকূপ আছে? আমি ছোটবেলায় পড়তেছিলাম যে মানুষের দেহে কতগুলো লোমকূপ থাকে। এই লোমকূপগুলো থেকে কি হয়, যে ঘামের মাধ্যমে লবণ জাতীয় পদার্থগুলো বের হয়ে যায়। তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থেকে এগুলো হলো লোমকূপ। এসব লোমকূপ দিয়ে ঘাম বের হয়। ঘামে সাধারণত পানির সাথে লবণ এবং সামান্য কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় পদার্থ থাকে। সর্বশেষ হচ্ছে বৃক্ক। বৃক্ক প্রধান অংশ। বৃক্ককে মূত্র তৈরি, দেখো মূত্র তৈরির কারখানা বলা হয় থাকে। দেহের পিছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে 2টা বৃক্ক অবস্থিত। মেরুদণ্ডের দেহের পিছনের দিকে এদিকে হচ্ছে 2টা বৃক্ক, এরকম 2টা বৃক্ক, এরকম 2টা বৃক্ক অবস্থিত। বৃক্ক ছাকনির মতো কাজ করে। যকৃৎ আমাদের দেহে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলো হচ্ছে ইউরিয়াটা দেহের মাধ্যমে মানে বৃক্কের মাধ্যমে বের হয়ে যায়, যেটি জন্য আমরা এটাকে ইউরিন বলি। বৃক্ক রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে নেয়। ক্ষতিকর পদার্থ সহ পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে। ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হয় এবং মূত্রথলিতে জমা হলে অনেকগুলো জমা হলে তখন আমাদের বেগ আসে মূত্র ত্যাগ করার, তখন আমরা মূত্র ত্যাগ করি। নির্দিষ্ট সময় পর মূত্রের বেগ অনুভূত হয়। মলদ্বারের মতো মূত্রথলির দ্বারের সংকোচন এবং প্রসারণের বেশি থাকে। একে মূত্রপথ বলে। প্রয়োজনে বেশি সংকোচন এবং প্রসারণের ফলে দেহ থেকে মূত্র নির্গত হয়। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের ক্লাস। আই হোপ তোমরা ভালোভাবে বুঝছো, একেবারে ভালোভাবে বুঝছো। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো এই ক্লাস থেকে আমার কোনো বেনিফিট নাই, মানে টু বি অনেস্ট কোনো এখন পর্যন্ত বেনিফিট নাই। অ্যান্ড ফিউচারে কোনো বেনিফিট হবে কিনা এটা আমি জানি না। আসলে ফিউচারে আমি দেশে থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। সো এখান থেকে বেনিফিট পাওয়ার আশা করা খুব একটা না। তো আসল ব্যাপারটা হচ্ছে যেটা বলতেছিলাম যে এই ক্লাসের পারিশ্রমিক হিসেবে কি করবো, জাস্ট খাস দিলে আমার জন্য একটু দোয়া করে দেবে, এইটাই চাওয়া তোমাদের কাছে। খাস দিলে একটু দোয়া করে দেবা, বিকজ এই ক্লাসটা তো থাকবেন, তাই না? অনেক বছর থাকবে। যেমন অন্যরকম পাঠশালায় পার্থপ্রতিম নাথ ভাইয়া, তারপর হচ্ছে জুয়েল ভাইয়া, আশিকুজ্জামান রাসেল ভাইয়া আমার লাইফের সেরা টিচারদের ভিতরে একজন। অন্যরকম আমি জীবনে দেখিনি, জাস্ট ভিডিও দেখছি ফ্রিতে। তারপর আমার লাইফের সেরা টিচারদের ভিতরে একজন। সো এরা তো পড়াইছে, তাই না? এরাও তো টাকার জন্য পড়াইছে, বাট এমন কিছু রেখে গেছে যেটা আজ সারা জীবন থেকে গেছে, যেটার মাধ্যমে আমরা দোয়া পাইতেছে, অনেক স্টুডেন্ট উপকৃত হইতেছে, দোয়া পাইতেছে। সো অপার ভাই প্লাইট একটা কথা বলতো, অপার ভাই তোমার ভালো নাই লাগতে পারে, অপার ভাই তুমি স্লাইড বাবা বলতে পারো, তার সাথে মিলে আমারও স্লাইড বাবা বলে অনেকে। সো এটা বলতেই পারো, এটা স্বাভাবিক ব্যাপার, তোমাদের এটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার প্রিয় টিচারদের ভিতরে অপার ভাই একজন, আশিকুজ্জামান রাসেল ভাই একজন, অনেকেই ফেভারিট। সো যেটা বলতেছিলাম, অপার ভাই বলতো যে এটি ক্লাসগুলো আসলে সবকাজ জারিয়ার মতো, মানে কন্টিনিউয়াসলি সব পাঠাইতে থাকবে। সো খাস দিলে একটু দোয়া করে দেবো আমার জন্য, এইটাই আমার পাওয়া। সো দ্যাটস ইট, আর কিছু না। সো এই যে এই প্ল্যাটফর্ম ভালো, ওই প্ল্যাটফর্ম ভালো, এই ছাড় ভালো, এইরকম করে না। তোমরা এমনিতে এখন ছোট আছো, সো
এইরকম টক্সিসিটি ঢোকায় না মাথার ভিতর। দেখো আমি সবসময় ওপেনলি বলি, আমি নিজে প্ল্যাটফর্ম চালাই, তারপর আমি ওপেনলি বলি যে আমি অপার ভাইয়ের কাছ থেকে যে উপকৃত হয়েছি, ফাহাদ স্যারের কাছ থেকে যে উপকৃত হয়েছি, এটা তাদের অবদান আমি জীবনও বলবো না, যত যাই হোক আমি এটা আজীবন বলবো। যদি অপার ভাইয়ের ফাহাদ স্যারের সাথে আমার ডিরেক্টলি কখনো কনফ্লিক্ট হয়, ধরো বিজনেস করতেছি কোনো জায়গায় একেবারে ডিরেক্টলি কনফ্লিক্ট হয়, তারপরও বলবো যে আমি অপার ভাইয়ের কাছ থেকে উপকৃত হয়েছি। অ্যান্ড আমি পড়ানো শিখছি মেনলি হচ্ছে ফাহাদ স্যার এবং অপার ভাইয়ের কাছ থেকে, এটা আমি সবসময় একেবারে মানে খোলা মনে বলতে পারি। সো দ্যাটস ইট, এগুলো করে না, তোমাদের কাছে অনুরোধ যে এই টক্সিসিটির ভিতরে জড়ায় না। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ক্লাস। আচ্ছা, গ্রুপের কথা যদি বলি একটু, গ্রুপ হয়ে গেল, ওই পাশে চলে গেছে। ক্লাস নেই নাকি, বায়োলজি ক্লাস, চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 এটা নিয়ে গেছে। এটাও তো নাই। ব্যাপন অবশ্য ওকে, যাই হোক পাইতেছি না এখন। সো দ্যাটস ইট, কই ছিল, এই হচ্ছে আজকের ভিডিও। তো এই ক্লাসগুলোর ব্যাপারে যদি কোনো ওপিনিয়ন থাকে দিতে পারো, কোনো ভুল থাকলে অবভিয়াসলি বলে দিতে পারো। আর আচ্ছা, আমাদের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ক্লাস 8-এর জন্য একটা গ্রুপ, আর একটা হচ্ছে মেইন গ্রুপ। দুইটা লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবভিয়াসলি গ্রুপে জয়েন করে নেবা, যে কোনো ধরনের কোশ্চেন থাকো এখানে করতে পারো, নিজেদের ভিতরে একটা কমিউনিটি বিল্ড করো, এবং জাস্ট আমাদের সাথে কানেক্টেড থাকো। ফিউচারে তো অন্য কোনো ক্লাসে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করতে পারো। জাস্ট এটাই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে তো পরবর্তী ভিডিওতে। তখন তো সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড সবসময় যেটা বলি, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকো, বিকজ একা একা ভালো থাকা যায় না, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে। সো দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।